জল করে আগুন জ্বলছিল এবং সেই নরপিচাসটা নাকি পুরো ফরেস্ট কলোনিতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সেই এলাকার বা সেই কলোনির তেমন কেউ নাকি আর বেঁচে নেই, হাতে গোনা কয়েকজন নাকি বেঁচে গিয়েছে। সাংবাদিক তাদের ছবি টিভির স্ক্রিনে দেখিয়েছে এবং তাদের অনেকের থেকে সাক্ষাৎকারও নিয়েছে। আমি টিভিতেই তোকে দেখেছি। এবার বল যে তুই সেখানে কি করছিলি? একটা কাজে গিয়েছিলাম। এক বেয়াদব ছেলে, কি কাজ ছিল সেখানে তোর? আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো একবার ভেবে দেখেছিস? অবনীর কথা শুনে মাথার রক্তটা আবারও গরম হয়ে যাচ্ছে, তাই তাকে বললাম, অবনী, এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তুমি আমায় নিয়ে চিন্তা করো সেটা ঠিক আছে, কিন্তু তোমার অতিরিক্ত কাজ কারবারগুলো কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আমি তোমায় বলিনি যে আমায় নিয়ে তুমি এতটা চিন্তা করো, তো কোন সাহসে আমায় থ্রেট করে কথাবার্তা বলছো? হ্যাঁ আকাশ, তোর হুমকিতে আমি ভয় পেলেও কিন্তু সবসময় আমি চুপ করে থাকবো না, কারণ যেখানে আমি কথা না বললে আমার প্রিয় মানুষটার বিপদ হবে সেখানে আমি অবশ্যই কথাবার্তা বলবো। আর তুই তো কারি করছি সেটা না হয় করলাম না, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেন, আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো? আপনি না হয় আমাকে সেভাবে ভালোবাসেন না, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। না হয়তো আপনার মতো ভয়ঙ্কর মানুষকে গিয়ে কোনোদিনই এই কথা বলতাম না যে আপনাকে আমার ভালো লাগে। মেয়েটার কথা শুনে এবার চুপসে গেলাম, কারণ সবসময় সবার সাথে রাগ দেখালে হয় না। কিন্তু আমি কি করব, আমার রাগ তো সবসময় মাথার উপরে উঠে থাকে। একটু তারা বাঁকা কথা শুনলেই মাথা আউলে যায়। তবে এখানে মানুষটা আমার জন্য কষ্ট পাচ্ছে, তাই তাকে শান্ত গলায় বললাম, অবনী, আসলে সরি, আমি আর তুমি আমায় নিয়ে টেনশন করো সেটা নিয়ে আমি আর কিছুই বলবো না, কারণ টেনশন করার মতো অধিকার একটু হলেও তুমি রাখো। এবার বলেন আপনি সেখানে কেন গিয়েছিলেন? অবনী, সেই এলাকাতে আমার এক পরিচিত মানুষ থাকে, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি প্লিজ আমাকে নিয়ে এখন আর টেনশন করিও না। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন কি না আছেন সেটা আমি নিজের চোখে দেখেই বিশ্বাস করব। আপনি আমার সাথে এক্ষুনি এসে দেখা করবেন। এমনিতেই সকালবেলা এক গাদা কথা শুনিয়ে রেখে গেছেন আমায়, তার উপরে টিভিতে এসব দেখে মাথা পুরো নষ্ট হয়ে আছে আমার। আপনি প্লিজ আমার সাথে একটু দেখা করুন, আমি আপনাকে দেখতে চাই এক্ষুনি। অবনী, এখন কি করে? এখন তো ভরা দুপুর, আর তাছাড়া তুমি তো বাসায় চলে গিয়েছো। তোমার বাসায় লোকজন কি বলবে? দুপুর টুপুর বুঝি না আমি, আপনি আমার সাথে এখন দেখা করবেন ব্যাস। না হয়তো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকবো। আর আমার বাসার পরিবারের কেউ থাকে না, আমি একাই এই শহরে থাকি। আমার পরিবার পরিজন সবাই গ্রামে। আমি পড়ালেখার জন্য শহরে এসেছি। শহরে এসে দুজন পরিচিত আপুর ফ্ল্যাটে উঠেছি। কিন্তু আপনার এখানে আসতে হবে না, তবে বাসায় এসে দেখা করলে সমস্যা নেই, কিন্তু তারপরেও বাইরে কোনো একটা জায়গায় দেখা করব। আচ্ছা ঠিক আছে, তো এবার বলো কই দেখা করবা? আমার বাসা থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে, আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনি সেখানে চলে আসুন, আমি সেখানেই থাকবো। আচ্ছা, আমি সেখানে পৌঁছাচ্ছি কিছু সময়ের মধ্যে। জলদি আসবেন। আচ্ছা, তারপর ফোনটা কেটে দিলাম। তবে এখনো একটা কথা বাকি আছে জানার অবনীর থেকে, যেটা তার থেকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। সে আমার নাম্বার কোথা থেকে পেয়েছে সেটা জানা বাকি আমার। আচ্ছা, সেটা অবনীর কাছে গিয়েই জেনে নেওয়া যাবে। তারপর বিছানা ছেড়ে উঠে গায়ে শার্ট জড়িয়ে নিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে। তখন মোজাহিদ এসে বলল, ভাই আপনি কি কোথায় যাচ্ছেন? যদি যেয়ে থাকেন আমি তাহলে এক্ষুনি আসছি। আরে মোজাহিদ, সমস্যা নেই, তুই বাসায় থেকেই রেস্ট কর। ভাই সমস্যা নেই, মানে আপনি গার্ড ছাড়া বের হবেন নাকি? গার্ড ছাড়াই বের হব, কারণ যেখানে যাব সেখানে পরিবেশটা একদম ভিন্ন। আর যার সাথে দেখা করতে যাব সেই মানুষটা আমাকে একদম একাকী দেখতে চায়। তাই তোদের কারোর যাওয়ার প্রয়োজন নেই, তোরা বাসায় থাক। ভাই আমার কেমন যেন ভয় হচ্ছে। আরে ভয় পাচ্ছিস কেন খামোকা তুই? আমি তো দূরে কোথাও যাচ্ছি না, আর কোনো পুরুষের সাথেও দেখা করতে যাচ্ছি না। আমি যাচ্ছি অবনীর সাথে দেখা করতে, কারণ মেয়েটা পাগলামো শুরু করেছে। আর তোরা তো জানিস, ও যদি আমার সাথে তোদের দেখে তাহলে রিয়্যাক্ট করবে।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি একাই যান, কারণ ভাবির সাথে দেখা করতে যাবেন। সেখানে আমরা যে কোনো কাজ নেই। তবে হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু ফোন করবেন। আচ্ছা। মোজাহিদের কথা শুনে আমার কেমন যেন লাগছে। সে হুট করে অবনীকে ভাবি ডাকার কারণটা বুঝতে পারলাম না। তবে সেই দিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে গার্ডদেরকে রেখে শুধু ড্রাইভারকে সাথে নিয়ে অবনীর পাঠানো ঠিকানা মতন পার্কে চলে গেলাম। অতবার পার্কে গিয়ে দেখি অবনী কটকটা একদম রোদের মধ্যে একটা বেঞ্চ ধরে বসে আছে। আমি পার্কে এসেছি সেটা অবনী দেখেছে। সে আমাকে দেখতে পেয়েই বেঞ্চ থেকে উঠে দৌড়ে এসে পাগলের মতন ঝাপটে জড়িয়ে ধরল। তারপর ফুপিয়ে কান্না করতে আরম্ভ করল। মেয়েটার আচরণে বেশ শকড হলাম, কিন্তু তাকে কিছু বললাম না, কারণ মেয়েটা এমনিতেই কান্না করছে। তার উপর কিছু বললে কান্নার মাত্রাটা হয়তো বেড়ে যাবে, তাই চুপচাপ রোবটের মতো দাঁড়িয়ে আছি। আমি চুপ করে থাকলেও কিছুক্ষণ পর অবনী নিজের মুখ খুলেই আমায় বলল, আপনি প্লিজ কখনো আমায় ফেলে রেখে দূরে সরে যান না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার আপনাকে চাই। বিশ্বাস করুন, বেঁচে থাকতে হলে আমার আপনাকেই লাগবে। এই পাগলি, আমি কই গিয়েছি তোমায় ছেড়ে? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আর তুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছ। আমি আপনাকে আজীবন এভাবেই জড়িয়ে ধরে রাখতে চাই। আমি কখনোই আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না, কারণ আপনি একমাত্র শেষ সম্বল আমার। আমি আমার জীবনে অনেক কিছুই হারিয়েছি, আর সর্বশেষ এসে আপনাকে পেয়েছি। আমি আপনাকে হারাতে চাই না কখনোই। আপনি দয়া করে নিজেকে একটু সামনে রাখবেন আর সাবধানে থাকবেন। মেয়েটার এখানের কথাবার্তাগুলো কেমন যেন অদ্ভুত লাগছে, তবে আবার অন্যদিকে খুশিও লাগছে আমার, কারণ মেয়েটা আমায় নিয়ে বেশ চিন্তা করে। তাই তাকে বললাম, না, কোথাও যাচ্ছি না আমি, আর আমি সবসময় নিজের খেয়াল রাখবো। এবার তুমি দয়া করে শান্ত হও, আর এই রোদ ছেড়ে ছায়াতে চলো। চলুন। মেয়েটা আমায় ছেড়ে দিয়ে তার চোখের পানি মুছিয়ে নিয়েছে। তারপর আমার হাতের ভাঁজে তার হাতের আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে ছায়ার খোঁজে হাঁটতে শুরু করেছে। দুজন মিলে হেঁটে হেঁটে ছায়ার মধ্যে একটা বেঞ্চে এসে বসেছি। বেঞ্চে এসে বসতেই সে আবারও আমায় জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে ফোঁপাতে আরম্ভ করেছে। উফ আল্লাহ, মেয়েটা কি জন্য যে এমন করছে? এই অবনী, তুমি আবারও ফোঁপাচ্ছ কেন? আমি তো বলেছি যে আমি দূরে যাব না। আপনাকে নিয়ে মনের ভিতরে যে ভয়টুকু ঢুকেছে, সেটা কেন জানি বারবার আমার চোখ থেকে পানি ঝরাচ্ছে। বিশেষ করে আমি ইচ্ছা করে এমন করছি না। দেখো, তুমি নিজেকে শান্ত করো। এভাবে করলে কিন্তু আমি চলে যাব। এই, না না, আমি শান্ত হচ্ছি। আপনি প্লিজ যাবেন না। চলে যাওয়ার হুমকি শুনে মেয়েটা আমায় ছেড়ে দিয়ে একদম চুপচাপ শান্ত মতন বেঞ্চের উপর বসলো। আমি তার এমন কাণ্ড দেখে মুসকে মুসকে হাসছি, কারণ বেশ অদ্ভুত লাগছে মেয়েটার কাণ্ড কারখানাগুলো। আমি কোনো সারা শব্দ ছাড়া মেয়েটার চুপসে থাকা চেহারাটার দিকে তাকিয়ে আছি। এভাবে কয়েক সেকেন্ড যেতেই সে আবারও আগের ন্যায় পাগলামো শুরু করেছে। তবে এবারের পাগলামোটা একদম অন্য রকম, যেটা কিনা আমার গায়ের পশমগুলো খাড়া করে দিয়েছে। সে হুট করেই আমায় বলে ওঠে, এই যে আকাশবাবু, আপনি হাজারবার বলার পরেও আমি নিজেকে শান্ত করতে পারছি না। বিশেষ করুন, আমার ভিতরে ভয়ের মাত্রাটা ক্রমশ বেড়েই চলেছে। তাই আমি বলি কি আকাশবাবু, আপনি আমায় বিয়ে করে নিজের ঘরে নিয়ে চলুন। দরকার হয় আপনার ঘরের চাকর বা কাজের মহিলার মতো থাকবো। ঘরের সব কাজ করব, সব কিছুই করব। মানে একটা কাজের মহিলা যা করে, ধরে নেবেন আমি আপনার ঘরের কাজের মহিলা। আমাকে কখনো বউ বলে স্বীকৃতি দিতে হবে না। আমার সাথে কখনো আপনার ঘনিষ্ঠ হতে হবে না। আমাকে কাজের মহিলার মতো কোনো একটা জায়গায় কোথাও জায়গা দিলেই হবে। তাও প্লিজ আপনি আমায় বিয়ে করে নিন, তাহলে আমার ভয়টুকু কেটে যাবে। অন্তত সবসময় আপনাকে চোখের সামনে তো দেখতে পাবো, অন্তত সবসময় আপনার খেয়াল তো রাখতে পারবো। প্লিজ নেন না আমায় বিয়ে করে। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে আমার শরীরের সমস্ত পশম কাটা দিয়ে উঠেছে। সাথে সাথে মেয়েটাকে এক টান দিয়ে নিজের বুকে নিয়ে নিলাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে আরম্ভ করেছি। মেয়েটার কথায় কেমন যেন আমার শক্ত হৃদয়টা মোমের মতো গলে গিয়েছে। তাই তাকে বললাম, অবনী, তুই আমার মানে আমারই। দুনিয়া উল্টে যাবে তো যাক, কিন্তু তুই আমার আছিস, আমারই থাকবি।
তোকে আমি অনেক জলদি নিজের বউ বলে স্বীকৃতি দেব, তবে তুই তখন কাজের মহিলার মতো নয়, রাজরানীর মতো ঘরে থাকবি। মেয়েটা আমার এমন কথোপকথন শুনে আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমায় ভালোবাসেন তো? রে পাগলি, তুই কি আমার চোখের পানি থেকে বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি কি বাসি না? পারছি। তাহলে এবার টেনশন করা বন্ধ করো, কারণ তুই আমাকে তোর মতোই বানিয়ে নিয়েছিস। এবার তোর মতন করে আমারও তোকে নিয়ে টেনশনে থাকতে হবে। তোর মতো করে আমার ভিতরেও এবার তোর জন্য টান কাজ করবে। তোর মতন আমার ভিতরেও ইচ্ছে জাগবে তোকে জলদি আপন করে নেওয়ার। তাই তুই এবার চিন্তা মতো থাক, তোকে আমি অনেক জলদি নিজের করে নেব। মেয়েটাকে জড়িয়ে ধরে এসব বলছিলাম, তখনই হুট করে আমার নজর গিয়ে পড়ে আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের ওপরে, যে কিনা আমাদের দুজনার দিকে চাক্ষুষ নয়নে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকাতেই তার সাথে আমার চোখাচোখি হয়। সে আমার দিকে তাকিয়ে একটা ভয়ানক হাসি দিয়ে হুট করেই আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়, যেটা দেখে আমার কলিজা বিভৎস রকমের একটা মোচড় দিয়ে ওঠে। কারণ একটা মেয়ে হুট করেই আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল কি করে সম্ভব এটা? আমি তাড়াতাড়ি করে অবনীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। তারপর সামনে কয়েক কদম হেঁটে গিয়ে চারপাশে দৃষ্টিপাত করে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু মেয়েটাকে কোথাও পেলাম না। তাই আবারও অবনীর কাছে চলে এলাম, কিন্তু অবনীর কাছে ফিরে এসে দেখি সেও নেই। সেও কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে, যেটা দেখে কিনা এবার বুকের ভিতরে ভয়ঙ্কর রকমের ধুকপুকুনি শুরু হয়ে গিয়েছে। কিরে, কি হচ্ছে কি এটা আমার সাথে? প্রথমে সেই মেয়েটা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে, এবার দেখি অবনীও নাই। ঘটছেটা কি আমার সাথে এসব? তাজ্জব হয়ে আশেপাশে চোখ বুলিয়ে অবনীকে খুঁজতে লাগলাম। তখনই হুট করে পিছন থেকে অবনী আমার শরীরে স্পর্শ করে বলল, এই যে মহাশয়, চোখ বুলিয়ে কোথায় খুঁজছেন? আমি এখানে। অবনীর আচরণে আমার ভিতরে জন্ম নেওয়া তাজ্জব বিষয়টা যেন ধারাবাহিকভাবে আরও বেড়ে গিয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কি ঘটছে আমার সাথে। তাই অবনীকে প্রশ্ন করলাম, এ অবনী, কোথায় গায়েব হয়ে গিয়েছিলে তুমি? আরে, আমি ওই যে পাশে গাছটা দেখছেন সেটার পেছনে লুকিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছি যে আপনার চোখের সামনে থেকে হুট করে আড়াল হয়ে গেলে আপনি কেমন রিয়াকশন করেন। কিন্তু আপনি তো দেখি বেশি চমকে উঠেছেন। অবনীর কথায় কেমন যেন এক ধরনের খটকা লাগলো মনের ভিতরে, কারণ অবনী যেই গাছটার কথা বলেছে সেটা আমাদের থেকে মোটামুটি কিছুটা দূরে। তার উপরে আমি সেই গাছটার দিকেও সবেমাত্র দৃষ্টিপাত করলাম, আর সামনে ঘুরিয়ে নজরটা ঘুরিয়েছি, এর মধ্যেই অবনী গাছের পিছন থেকে এসে আমাকে অবাক করে দিয়েছে। মানে কি করে সম্ভব এটা? আমি এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছি। তখনই অবনী আমায় বলে উঠল, এই যে মহাশয়, আপনি কোনো ভাবনা চিন্তার জগতে হারিয়ে গেছেন বলেন তো? অবনীর কথায় হুঁশ ফিরে আসলো। না অবনী, আমি ঠিক আছি, কিন্তু তুমি আমার সাথে এটা কি করলে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ইস, কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা শোনেন, আর ভয় পেতে হবে না, এবার চলেন বাড়ি যাব, কারণ আমার অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে আপনাকে দেখে। ঠিক আছে, কিন্তু অবনী, তার আগে তোমার থেকে আরেকটা জিনিস জানার আছে আমার। কি জিনিস? তুমি আমার নাম্বার পেয়েছো কিভাবে? আমার নাম্বার তো কারো কাছেই নেই। কারণ বললে আপনি হয়তো ওনাকে বকাবকি করবেন। আরে কাকেই বকাবকি করব আমি? তুমি দেখি নামটা বলো। বকবে না কিন্তু, আগেই বলে দিলাম। আচ্ছা বলো। আপনার বডিগার্ড মুজাহিদ ভাইয়ার থেকে আপনার নাম্বার নিয়েছি, তবে শুরুতে তিনি দিতে চাননি, বলতে গেলে এক প্রকার জোর করে নিয়েছি। আর তাছাড়া তিনি নিজেই আমাকে চিনে নিয়েছে যে আমি আপনার ওইটা লাগি, কারণ আপনাকে আর আমাকে তিনি রোম্যান্স করতে দেখেছেন কলেজের বাইরে থেকে। তাই শুরুতে দিতে না চাইলেও পরে গিয়ে আমার জোরাজোরিতে আপনার নাম্বারটা দিয়েছে। আপনি প্লিজ ওনাকে আবার বকাবকি করেন না। আচ্ছা ঠিক আছে, করব না। মনে থাকে জানো? থাকবে। আর এবার চলো উঠা যাক এখান থেকে। আচ্ছা। তারপর অবনীকে সাথে নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসলাম। পরে অবনীকে একটা রিকশায় তুলে দিয়ে এগিয়ে দিতে চাইলাম, কিন্তু সে আমায় যেতে না করলো, কারণ সে নাকি একাই যেতে পারবে।
তারপর তাই আর অবনীকে জড়াজড়ি করলাম না। অবনীকে রিকশায় করে পাঠিয়ে দিয়ে আমি নিজেও গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই মোজাহিদ এসে আমায় বলল, ভাই কিভাবে যেন আপনার একটা ছবি পাবলিক হয়ে গিয়েছে টিভিতে, তবে নেগেটিভ কিছু হয়নি, পজিটিভলি সব হয়েছে। কিন্তু আমার মতে আপনার ছবি না থাকাই ভালো কোথাও, কারণ আপনার ছবি শত্রুদের হাতে পড়লে তারা সেটার অপব্যবহার করতে পারে। ঠিক বলেছিস, আমিও সেই বিষয় নিয়ে ভাবছিলাম, কিন্তু অবনীর সাথে দেখা করতে যাওয়ার কারণে সেটা মাথা থেকে সরে গিয়েছে। তাই তুই এক কাজ কর, আমার ছবি যারা পাবলিক করেছে তাদেরকে বল সেটা হাটিয়ে দিতে। আচ্ছা ভাই, আমি আগে খবর লাগাচ্ছি কে করেছে এমনটা, তারপর তাকে খুঁজে বের করে ছবি হাটিয়ে দিতে বলছি। তুই কাজে লেগে পড়, আমি রুমে গেলাম। আচ্ছা ভাই। মুজাহিদকে ছবিটা হাঁটানোর কাজে দিয়ে রুমে চলে আসলাম। রুমে আসার আধা ঘন্টা পর মুজাহিদ আবার আমার রুমে আসলো। তারপর বলল, ভাই মিনিস্টার সাহেবের কোনো লোক যেন ভুলে এমনটা করে ফেলেছে। সে নাকি অগ্নিকাণ্ডের দৃশ্য ক্যাপচার করছিল এবং সেখানে উপস্থিত সবার ছবি নিচ্ছিল, যাতে করে পরবর্তীতে সেটা দিয়ে সে নিউজ বানাতে পারে, কারণ সে একজন জার্নালিস্ট। তবে আমি মিনিস্টার সাহেবকে দিয়ে সেই ভিডিও ফুটেজ ডিলিট করিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, আগে যেটা সম্প্রচার হয়ে গেছে সেটা থেকে যে কেউ চাইলে আপনার ছবি তুলতে পারে। তাছাড়া আর কোনো সমস্যা নেই, তারা ভিডিও ফুটেজ ডিলিট করে দিয়েছে এবং সেটা আজকে বা আগামীতে আর কখনোই সম্প্রচার হবে না। আচ্ছা সমস্যা নাই, আমার ছবির ফুটেজটা দিয়ে আর নিউজ না করলেই হলো। আর এটা আমিও জানি যে যেই খবর একবার সম্প্রচার হয়েছে সেটা ঠিক করার আর কোনো উপায় নেই। তবে টিভি নিউজওয়ালারা তো একটা নিউজ সারাদিনে দেখা যায় অনেক কয়েকবার কভার করে, তাই আমি তোকে বলেছি সেটা যেন আর না হয়। ভাই, সেটা আর হবে না। আচ্ছা যা, এবার গিয়ে রেস্ট কর, না হয় বাকিদের সাথে আড্ডা মার গিয়ে। আমি একটু বিছানায় শুয়ে বিশ্রাম নেব। আচ্ছা ভাই, আমি চলে গেলাম, আপনি বিশ্রাম নেন। মোজাহিদ চলে গেল। আমি বিছানায় শুয়ে শুয়ে অবিনের কথা ভাবছি। মেয়েটা একদিনই আমার ক্লোজ হয়ে আমার ভিতরটাকে এভাবে পাল্টে দিয়েছে, যা ভাবতেই আমার নিজেরও অবাক লাগছে। তবে সব কিছুর ভিড়ে অবনীর আরেকটা কথা আমায় ভাবাচ্ছে, যে সে হুট করে উধাও হয়ে গিয়ে পরবর্তীতে আবার আমার কাছে এসে বলছে সে আমার রিয়াকশন দেখতে চেয়েছে। অবনীর ব্যাপারে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও বলতে পারবো না। এক ঘুমে মাগরিব পেরিয়ে এশার আজান দিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম সবার সাথে কথা বলার জন্য। তখনই রাজ নিচ থেকে আমার সামনে এসে বলল, ভাই আপনাকে কিছু বলার আছে, কিন্তু আপনি কিভাবে রিয়েক্ট করবেন তা বুঝে উঠতে পারছি না। আরে কি এমন কথা যেটা কিনা তুই আমাকে বলতে নার্ভাস ফিল করছিস? ভাই আমার মনে হয় না যে আমরা যাদের তালাশ করছি তাদেরকে কখনো খুঁজে পাবো, আর তাছাড়া তাদেরকে খুঁজে পেলেও তাদের সাথে লড়াই করে জিততে পারবো না। কারণ ভাই আমাকে এবং বাকিদের নিয়ে যখন ঘরবন্দি করেছে তখন সেখানে একজন নয় দুজন ছিল, যাদের মাঝে ভিন্ন ভিন্ন শক্তি রয়েছে। একজনের কাছে ঝড়ের বেগে দৌড়ানোর শক্তি আছে, যে কিনা আমাদের সবাইকে এক ক্ষেত্রে একেবারে গাড়ি থেকে নামিয়ে ঘরে বন্দি করেছে। আরেকজনের কাছে আগুনের শক্তি আছে, যে কিনা পুরো ফ্রস্ট কলোনি জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। সেটা তো আপনারা চোখে দেখেছেন। ভাই আমার মনে হয় না আমরা তাদের সাথে কখনোই পেরে উঠব, কারণ আমরা সবাই সাধারণ মানুষ, আর ওরা হলো দৈত্য, যাদের কাছে কিনা ভিন্ন ভিন্ন রকমের আলোকৃত ক্ষমতা রয়েছে। ভাই তারা মানুষের আকৃতি ধারণ করলেও সত্যিকারের তারা কিন্তু মানুষ নয়, তারা নরপিশাচের বংশধর। আমি তাদের সেই অদ্ভুত ক্ষমতা নিজ থেকে চোখে প্রকাশ করেছি, যার কারণে তাদের সাথে লড়াই করে জিততে পারবো সেই অবস্থাটা আমার ভেতর থেকে হারিয়ে গেছে। রাজ, তোকে একটা কথা বলি, তুই সেই খবিশগুলোকে নিজের স্বচক্ষে দেখেছিস, আর আমিও কিন্তু তাদের একটাকে নিজের স্বচক্ষে দেখেছি। তবে তাদেরকে দেখে তোর মনোবল হারিয়ে গিয়েছে, কিন্তু আমার মনোবল হারায়নি। আর তার কারণ হলো আমি অন্য কিছুতে বিশ্বাসী। দেখ, উপরওয়ালা কিন্তু দুনিয়াটা সৃষ্টি করেছে মানুষের জন্য, আর তার সাথে সাথে দুনিয়ার সকল জিনিসও কিন্তু উপরওয়ালা মানুষের জন্যই সৃষ্টি করেছে। মানুষ এই দুনিয়াতে রাজত্ব করবে। এই পৃথিবীতে এমন কোনো অসুরের ক্ষমতা নেই যে তারা মানব জাতিকে হারাবে।
এবং কোনো ঐশ্বর্যেরও ক্ষমতা নেই যে তারা মানব জাতিকে হারিয়ে এই দুনিয়ার রাজত্ব করবে। আমি তার কারণটা কিন্তু আগেই বলে দিয়েছি, এই পৃথিবীটা মানুষের, তাই মাথায় রাখবি যে যাই করুক না কেন বিজয় কিন্তু মানুষেরই হবে। তাই তুই তোর চিন্তা ভাবনার পরিবর্তন ঘটা। আর তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোকে বলেই এবং বাকি সবাইকে বলছি, তোরা নিজেদের চোখে মানুষরূপী অত্যাধিক শক্তির অধিকার হিসেবে যাদেরকে দেখতে পাচ্ছিস, আমার মতে তারাও কিন্তু মানুষ। হয়তো তাদের কাছে কোনো না কোনো একভাবে এই বিশেষ শক্তিগুলো এসেছে। আর তাই আমার মতে আমাদের সকলকে আগে তাদের সেই শক্তির উৎসকে খুঁজে বের করতে হবে, তাহলেই তাদেরকে হারানো সম্ভব। তাদেরকে সেই শক্তির উৎসকে জানতে পারলেই তারা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই কেউ ঘাবড়ে না থেকে তাদের দুর্বলতা সম্পর্কে সবাই জানার চেষ্টা করো। আর রাজ, তুই আমার কথার উপর আমল কর। ভাই ক্ষমা করবেন, আমি তাদের ক্ষমতা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বর্তমানে আপনার কথা শুনে আমার মনোবল সেই আগের মতো হয়ে গেছে, বরং তার থেকেও আরো বেশি বেড়ে গেছে। ভাই আমি কথা দিচ্ছি, তাদের দুর্বলতা সম্পর্কে জেনেই আমি বস্তুত বিশ্বাস করে ফেলবো। এই তো এসেছিস লাইনে, তো এবার কাজে লেগে পড়। তবে হ্যাঁ, সবাই সাবধান, কেউ তাদের দুর্বলতা সম্পর্কে জানতে চেয়ে তাদের ফাঁদে আবার পা দিবে না। সব সময় সতর্কতা অবলম্বন করেই কাজ করবি। আকাশের কথায় বাকিদের পাশাপাশি রাজের মনোবল আবার আগের ন্যায় বৃদ্ধি পায়। তাই সে আকাশকে আবার বলে, ভাই আমি জানি না কিভাবে আমরা বা নিজে তাদের দুর্বলতা সম্পর্কে জানবো এবং তাদের তালাশ করব, কিন্তু তাদের মুখে একটা জায়গার নাম কয়েকবার আমি শুনেছি। তারা যখন আমাদের সবাইকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে, তখন ঝড়ে বেগে দৌড়তে পারা খবিশটা বাকি আরেকজনকে বলছিল যে এদের সবাইকে তাড়াতাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ড্রেনে ফিরে যেতে। আমার স্মৃতিশক্তি বলছে ড্রেডিট হয়তো তাদের কোনো এক গোপনীয় স্থানের নাম। আমার মতে সেই জায়গার তালাশ করে আমাদের সবাইকে একবার নিজের রক্ষমকবচ নিয়ে সেখানে যাওয়া উচিত। কি? এই মুজাহিদ, তুই তাড়াতাড়ি সেই জায়গার তালাশ কর ম্যাপ থেকে। আগামীকাল আমরা সবাই সেখানে যাব। আচ্ছা ভাই। আকাশের কথা মতন মুজাহিদ ম্যাপের সেই জায়গাটার তালাশ করতে লাগলো, কিন্তু পুরো ম্যাপের মধ্যে সেই জায়গার কোনো নাম নিশানাও নাই। কিন্তু মুজাহিদ তো হার মানবার মতন মানুষ না, তার যে করেই হোক সেই ড্রয়েড নামক জায়গাটার খোঁজ বের করতে হবে। তাই সে একজনকে ফোন করে সেই জায়গার লোকেশন বের করতে বলে। ভাগ্যক্রমে মুজাহিদ যাকে ফোন করে জায়গার লোকেশন বের করতে বলে, সে কিছু সময়ের মাঝেই মুজাহিদকে সেই জায়গার লোকেশন বের করে দেয়। ড্রয়েড নামক জায়গাটা নাকি অনেক দূরে একটা ভয়ঙ্কর জঙ্গলের মাঝে, যার জন্যেই কিনা সেই জায়গাটার নাম ম্যাপের মধ্যে নেই। আর সেখানে যেতে হলে নাকি হেলিকপ্টার প্রয়োজন, না হয়তো ভূমির রাস্তা দিয়ে গেলে জঙ্গলের আদিবাসী, না হয়তো জঙ্গলে ভয়ানক জীবজন্তু শিকার হতে হবে সবাইকে। মুজাহিদ সেই জায়গার তথ্য বের করে আকাশকে জানায়। আকাশ সেখানে যাওয়ার প্রস্তুতি স্বরূপ রাতের বেলাতেই অনেক কয়টা হেলিকপ্টার ঠিক করে। তারপর তারা সবাই মিলে আগামীকাল ভোরবেলায় সূর্য উদয় হওয়ার পর সেখানে যাওয়ার জন্য রওনা হবে বলে মনস্থির করে। সেই মোতাবেক সবাই রাতের বেলায় তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। আকাশও বাকি সবার মতন ঘুমিয়ে পড়েছে, কিন্তু মাঝরাতে এসে অনুভব করে তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে এবং সেই জড়িয়ে ধরা ব্যক্তিটা থেকে সে খুব উষ্ণতা পাচ্ছে। শুরুতে এই বিষয়টা তার ভালো লাগলেও পরবর্তীতে ঘুমের মধ্যে সে এই বিষয়টাকে নিয়ে কেমন যেন একটা অন্যরকম ফিল করে, যার কারণে তার ঘুম একদম হালকা হয়ে যায়। ঘুম হালকা হতেই পরক্ষণে আকাশ চোখ মেলে বসে কে তাকে জড়িয়ে ধরেছে সেটা দেখার জন্য। তখনই সে দেখতে পায় অবনী তাকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে লেপ্টে ধরে আছে। আকাশ অবনীকে এভাবে দেখতে পেয়ে ব্যাপক পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে চিৎকার করে ওঠে। কিন্তু দুঃখজনক কাহিনী হলো আকাশ চিৎকার করার আগ মুহূর্তেই অবনী তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশের মুখ চেপে ধরে, যার কারণে আকাশের চিৎকারের শব্দ কেউ শুনবে তো দূরের কথা, সে নিজেই নিজের চিৎকারের শব্দ শুনতে পায় না। তার উপরে এখন তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অপরদিকে অবনী আকাশের কষ্ট হচ্ছে দেখেও সে তাকে ছাড়ে না, বরং আরো শক্ত করে আকাশের মুখ চেপে ধরে।
মনে হচ্ছে যেন সে আকাশের নিঃশ্বাস আটকে দিয়ে তাকে মেরে ফেলতে চায়। আকাশ অবনীর এমন কর্মকাণ্ডে জবাই করে দেওয়া মুরগির মতন ছটফট করছে, তবে সে হার মানেনি। তার যত কষ্টই হোক না কেন সে বরাবরের মতোই চেষ্টা করে যাচ্ছে অবনী থেকে ছাড়া পাওয়ার জন্য। আর একসময় তার চেষ্টা সফল হয়, সে জোর খাটিয়ে নিজেকে অবনী থেকে ছাড়িয়ে নেয়। তারপর বড় বড় শ্বাস নিতে নিতে আগের চেয়ে আরো জোরে শব্দ করে চেঁচিয়ে ওঠে, আর পরক্ষণেই সে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। কিন্তু সে এবার নিজের আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না। এমন সময় রাজ, মুজাহিদ আরো অনেকেই দৌড়ে আকাশের রুমে আসে। তারপর তাকে জিজ্ঞেস করে, ভাই আপনার কি হয়েছে? আপনি হঠাৎ এমন অদ্ভুতভাবে চেঁচিয়ে উঠলেন যে? না মানে আসলে রুমের মধ্যে কেউ একজন ছিল। এই রাজ, তুই একটু রুমটা ভালো করে সার্চ কর তো। ভাই, রুমে তো কেউ নাই, তার উপরে আপনার রুমে কে থাকবে? আপনার রুমে যে পরিমাণে সিকিউরিটি প্রোটেক্ট করা আছে, তাতে করে কোনো মানুষ কেন, জিন পরি ও তো আসতে পারবে না। রাজের কথা শুনে আমার বুঝতে বাকি নেই যে এত সময় আমার সাথে যা যা ঘটেছে সব কিছুই আমি স্বপ্ন দেখেছি। আর এর কারণ হচ্ছে রাজ ঠিকই বলেছে, আমার রুমে অনেক অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই রুমে হুটহাট করে যে কেউ প্রবেশ করা অসম্ভব। তাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে রাজকে বললাম, এ রাজ, তোরা চলে যা, আমি হয়তো ঘুমের ঘোরে কোনো দুঃস্বপ্ন দেখেছি। ভাই, এমনটাই হবে। আচ্ছা, এবার তোরা চলে যা আর গিয়ে ঘুমিয়ে পড়, খামোখা রাত জেগে শরীর খারাপ করিস না। ঠিক আছে ভাই, আমরা গিয়ে ঘুমিয়ে পড়ছি। তারপর সবাই চলে গেল আর আমি আবারও শুয়ে পড়লাম। কিন্তু এখন আর ঘুম আসছে না। অবনীকে নিয়ে এমন স্বপ্ন দেখে আমি পুরো হজবরল হয়ে গিয়েছি। তারপর মাথাও যেন জ্যাম খেয়ে আছে। না, মেয়েটাকে একবার একটু ফোন করে দেখি, তাহলে হয়তো মাথার জ্যামটা ছুটবে। চিন্তা ভাবনা অনুযায়ী অবনীকে ফোন লাগালাম। 2 বার রিং পড়তেই সে ফোনটা রিসিভ করেছে। সে ফোন রিসিভ করতেই আমি তাকে জিজ্ঞেস করলাম, হেই, তুমি ঠিক আছো তো? মা, আপনার কি হয়েছে আবার মহাশয়? আপনি কি রাতের বেলায় আমায় ফোন করে এসব কেন জানতে চাইছেন? আর কি হবে আমার? না, আসলে তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই ফোন করলাম আর কি। ইস, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার মা গো। হেই, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? না না, আসলে আমি না খুব সারপ্রাইজ, তাই ওভাবে রিয়্যাক্ট করছি। আপনি প্লিজ ভুল ভাববেন না আমায়। আচ্ছা, তুমি ঠিক আছো কিনা বললে না তো। মহাশয়, এত রাতে প্রিয় মানুষটা যখন ফোন করে খবর নেয়, তাও আবার দুঃস্বপ্ন দেখে, তাহলে আপনি বলুন ভালো না থাকে কি করে? যাক, ভালো লাগলো কথাটা শুনে। আমারও অনেক ভালো লেগেছে, যার কোনো সীমা নেই। আমার ইচ্ছে করছে বিছানা ছেড়ে উঠে গিয়ে উড়াধুরা নাচানাচি করি, কারণ আমার কল্পনাতেও ছিল না যে আপনি কি না এত রাতে ফোন করে আমার অবস্থা সম্পর্কে জানতে চাইবেন। প্রিয়, অনেক ভালোবাসি আপনাকে। তার উপরে আপনার এমন কর্মকাণ্ডে আপনার জন্য ভালোবাসা আরো বেড়ে গেছে। এই অবনী, হয়েছে, এবার থামো আর বলো, এত রাতে না ঘুমিয়ে কি করছিলে? আসলে রুমমেট আপুদের সাথে আড্ডা দিয়ে এই তো কিছুক্ষণ আগেই বিছানায় এসে শুইলাম, আর তারপরে আপনি ফোন দিয়েছেন। এবার গিয়ে সোজা ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঘুমিয়ে পড়ছি। আর শুনেন না একটা কথা। কি কথা? অনেক ভালোবাসি প্রিয়। আমার এখন ইচ্ছে করছে আপনাকে পাপ্পি দিয়ে আপনার ঠোঁটের অবস্থার 12টা বাজিয়ে দিতে, কিন্তু সেটা এখন সম্ভব না। তাই আগামীকাল আপনি কলেজে আসলে সেই কাজটা সেরে নিন। এই মেয়ে, পাগলামি বন্ধ করে এবার ঘুমিয়ে পড়ো। আর আগামীকাল আমি কলেজে আসবো না, কারণ অনেক জরুরি একটা কাজ আছে আমার। আগামীকাল আকাশের কাজ আছে। এই কথা শুনে অবনীর মুখটা কেমন যেন মলিন হয়ে যায়, কিন্তু সে সেটা নিয়ে বেশি একটা রিয়্যাক্ট না করে শান্তভাবে আকাশকে বলে, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়লাম। আর সম্ভব হলে আগামীকাল আপনি কাজ সেরে একটু কলেজে আসবেন, তবে জোর নেই, সম্ভব হলে আসবেন আর কি, কারণ আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা, ট্রাই করব। এবার রাখলাম ফোন। ঠিক আছে, আর আপনিও ঘুমিয়ে পড়ুন। আচ্ছা। অবনীর সাথে কথা শেষ করে ফোনটা রেখে দিলাম
এখন শান্তি লাগছে নিজের ভিতরে। আর তার উপর মাথার জ্যামটাও সরে গিয়েছে, কারণ মেয়েটা ঠিকঠাক আছে। অবনীকে নিয়ে স্বাভাবিক রকমের চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সূর্য উদয় হতেই ঘুম থেকে উঠে প্রিপারেশন নিয়ে নিয়েছি ড্রয়েডে যাওয়ার জন্য। আমার সাথে সাথে সবাই প্রিপারেশন নিয়ে নিয়েছে। সবাই সকালবেলা নাস্তা পানি করে হেলিকপ্টারে করে ড্রয়েডের উদ্দেশ্যে রওনা হয়েছি। মোট 7টা হেলিকপ্টার মোতায়েন করেছি ড্রয়েডে যাওয়ার জন্য। ড্রয়েডের জঙ্গলে পৌঁছানোর পর দেখি পাইলট ড্রয়েডের জঙ্গলের উপরে হেলিকপ্টারটা নিয়ে গোল গোল চক্কর কাটছে, যেটা দেখে তাকে জিজ্ঞেস করলাম, পাইলট কি হয়েছে, আপনি ভাবে চক্কর কাটছেন কেন জঙ্গলের উপরে? ভাই, আশেপাশে কোনো জায়গা দেখতে পাচ্ছি না ল্যান্ড করার মতো, তাই ল্যান্ড করার জন্য জায়গা তালাশ করছিলাম। ভাই, সামনে ছোটখাটো একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আমার মনে হয় সেইখানে হেলিকপ্টার ল্যান্ড করা যেতে পারে। তবে সবাই একত্রে না, একজন একজন করে ল্যান্ড করতে হবে। ঠিক আছে, আপনার সুবিধা মতন নামিয়ে দিন। আচ্ছা ভাই। পাইলট সবাইকে ইশারা করে এক এক করে ল্যান্ড করতে বলল। আকাশের হেলিকপ্টারের পাইলটের কথা মতন সবাই এক এক করে সেই ফাঁকা জায়গায় ল্যান্ড করে সবাইকে নামিয়ে দিয়েছে। আকাশও নিচে নেমেছে। নিচে নেমে আকাশ সবাইকে বলে, এই তোরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে সামনের দিকে আগাতে শুরু কর। আর তবে সবাই কিন্তু সাবধানে থাকবি, কারণ এই জঙ্গলের অবস্থা অনেক ভয়াবহ। যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু ঘটে যেতে পারে। আকাশের কথা মতন সবাই অস্ত্রশস্ত্র নিয়ে সামনের দিকে আগাতে শুরু করেছে। আকাশও তাদের সাথে সাথে সামনে আগাচ্ছে। তারা এগোতে এগোতে একদম ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, যেখান থেকে কিনা সূর্যের আলো দেখা যাচ্ছে না। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে সবকিছু, অথচ তাদের মাথার উপরেই কিন্তু সূর্য। কিন্তু জঙ্গলের এত কঠিন ঘনত্ব যে সূর্যের আলো তো দূরের কথা, তাদের পথ চলতেই কষ্ট হয়ে যাচ্ছে। তারা যত সামনে এগোচ্ছে ততই তাদের পথ আঁধার হয়ে আসছে। মনে হচ্ছে যেন তারা জমিন ছেড়ে কোনো এক পাতাল দেশে পথযাত্রা করছে, যেখানে নাই কোনো আলো নাই কোনো বসতি। এ যেন এক ভিন্ন দুনিয়া। জঙ্গলের এমন ভয়াবহ রূপ দেখে আকাশের ছেলেপেলের মনে খুটখুট করতে শুরু করে, কিন্তু কেউ সাহস করে আকাশকে কিছু বলে উঠতে পারে না। তবে আকাশ সবার মতিগতি দেখে বুঝে নেয় যে তারা জঙ্গলের ঘনত্ব দেখে ভয় পাচ্ছে। তাই সে সবাইকে উদ্দেশ্য করে বলে, হেই, তোরা নির্ভয়ে সামনে আগা, কারণ উপরওয়ালা যেখানে মৃত্যু লিখে রেখেছে সেখানেই তার মৃত্যু হবে। তাই খামোখা এসব জিনিস নিয়ে ভয় পেয়ে কোনো লাভ নেই। আর তাছাড়া তোরা অস্ত্রশস্ত্র নিয়ে কত গোলা বারুদের লড়াই করেছিস, আর সেই তোরাই কিনা এখন এসে এই জঙ্গলের ঘনত্ব দেখে ভয় পাচ্ছিস? এটা তো মেনে নিতে পারছি না আমি। আকাশের কথা শুনে রাজ বলে ওঠে, এই, তোদের ভয় পাওয়ার কিছুই নেই। ভাই আমাদের সাথে আছে, মানে আমাদের কোনো টেনশন নেই। আর তাছাড়া আমরা যাদের তালাশে বেরিয়েছি তাদের মোকাবিলা কিন্তু আমি এবং কয়েকজন আগে থেকেই করে এসেছি। তাদের অনেক ক্ষমতা, কিন্তু আমাদেরও কম ক্ষমতা নেই। দানবের মতন অস্ত্র যন্ত্র নিয়ে পথযাত্রা শুরু করেছি। দেখব না কি আমাদের সামনে এসে পথ আটকায়, একদম কলিজা কানা করে দেব সব কয়টার। তোরা সবাই নির্ভয়ে আগাতে শুরু কর। রাজার আকাশের কথা মতন সবাই সামনে অগ্রসর হতে থাকে। এভাবে ঘন্টা কয়েক সফর করার পর তারা জঙ্গলের অন্ধকার ঘনত্ব পেরিয়ে খোলা জায়গায় চলে আসে। তারপর তারা সবাই মিলে এক জায়গায় কিছুক্ষণ বসে বিশ্রাম করে আবার সামনে এগোতে শুরু করে। এবার আকাশ সবাইকে তার পিছনে রেখে সে সবার সামনে থেকে যাত্রা শুরু করেছে। এভাবে আরও কিছুক্ষণ যাওয়ার পর আবার একটা জঙ্গল চলে আসে তাদের সামনে। তারা চিন্তা ভাবনা ছাড়াই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। দেখতে দেখতে সেই জঙ্গলটা অতিক্রম করে পুনরায় একটা ফাঁকা জায়গায় এসে হাজির হয় সবাই। আর তখনই তাদের নজর পড়ে কিছুটা দূরে ফাঁকা জায়গায় বিশাল বড় একটা বাড়ি দেখা যাচ্ছে, যেটা দেখে আকাশ সবাইকে বলে, সবাই নিজের প্রস্তুতি নিয়ে সামনে আগা, কারণ এই স্থানটার নামই হয়তো ড্রয়েড, কারণ সামনে বিশাল বড় এক পাকা দালান বাড়ি দেখা যাচ্ছে।
আকাশের কথা মতন সবাই অস্ত্র শস্ত্র নিয়ে একদম পরিপূর্ণ প্রস্তুত হয়ে সামনে যাত্রা শুরু করে, কিন্তু তারা আর কিছুটা পথ এগোনোর পরেই সামনে গিয়ে থেমে যায়, কারণ অদৃশ্য কিছু একটা তাদের পথ আটকে দিয়েছে। সবাই সামনে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অদৃশ্য একটা দেওয়াল তাদেরকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না। তবে তারা সেই দেওয়ালটাকে নিজের চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু যখনই তারা সামনে অগ্রসর হতে যাচ্ছে তখনই তারা গিয়ে সেই অদৃশ্য দেওয়ালের সাথে বাড়ি খাচ্ছে, যেটা দেখে আকাশ বুঝে নেয় যে এটা হয়তো সেই বাড়ির কোনো অদৃশ্য সীমানা। তাই সে সবাইকে বলে, হেই, তোরা সবাই আন্ধাধুন গুলি করতে আরম্ভ কর, যাতে করে অদৃশ্য দেয়ালটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আকাশের কথা মতন সবাই তাই করতে আরম্ভ করে। সবাই আন্ধাধুন গুলি করতে আরম্ভ করে, কিন্তু কেউ সেই অদৃশ্য দেওয়ালের কিছুই করতে পারে না, বরং তাদের গুলির বুলেটগুলো অদৃশ্য দেওয়ালটা গিলে খেয়ে নিচ্ছে। তারা ফায়ার করছে ঠিক, কিন্তু তাদের গুলির বুলেটগুলো দেওয়ালের সাথে গিয়ে লাগতেই হাওয়া হয়ে যাচ্ছে। মানে হলো সেই দেওয়ালটা তাদের গুলির বুলেটগুলোকে নিচের ভিতরে গিলে নিচ্ছে, যেটা দেখে আকাশ বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে সবাইকে গুলি করা বন্ধ করতে বলে কিছু একটা ভাবতে থাকে দেওয়ালের একদম সামনে গিয়ে। মানে সে হয়তো ভিতরে যাওয়ার কোনো রাস্তা তালাশ করছে। আকাশ অনেকক্ষণ যাবত দেওয়ালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে চিন্তা করে দেওয়ালের উপরে হাত রাখে। আকাশ দেওয়ালের উপরে হাত রাখতেই সে দেওয়ালটা আকাশকে টেনে ভিতরের দিকে ঢুকিয়ে ফেলে, যেটা দেখে সবাই দেওয়ালের দিকে এগিয়ে যায়। কিন্তু সেই অদৃশ্য দেওয়ালটা আগের ন্যায় সবার পথ আটকে দেয়, যেটা দেখে সবাই ঘাবড়ে যায়। অপর দিকে আকাশ অদৃশ্য দেওয়ালের এই প্রান্তে এসে পাকা দালান বাড়িটার দিকে নজর ফিরায়। তখনই সে দেখতে পায় সেই পাকা দালান বাড়িটার সামনে 5 থেকে 6 জন মানুষ ভিন্ন ভিন্নভাবে নিজেদের শক্তির ব্যবহার করছে। একটা মেয়ে বরফ দ্বারা নিজের সারা শরীর বেষ্টন করে রেখেছে, মানে হলো বরফ দ্বারা রক্ষা কবচ বানিয়ে রেখেছে নিজের শরীরে। আর 2 জন সেই বরফ দ্বারা তৈরি রক্ষা কবচটাকে ভাঙার চেষ্টা করছে। হাওয়ায় উড়ে একজন সেই মেয়েটার শরীরে আগুন নিক্ষেপ করে বরফ গলাতে চাইছে। অপরদিকে আরেকজন নিচ থেকে হাতের সাহায্যে সেই মেয়েটার শরীরে ইলেকট্রিক্যাল শর্ট দিচ্ছে, যাতে করে সেই মেয়েটার শরীর থেকে বরফের শিল্ড বা রক্ষা কবচটা ভেঙে যায়। দূর থেকে আকাশ এসব দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়। তাই সে চোখ বড় বড় করে তাদের দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে থাকে। তবে এতটুকুতেই শেষ নয়, আকাশের এখনো আসল ঝাটকা খাওয়া বাকি আছে। আকাশ বেশ কিছুক্ষণ তাদের দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে থাকার পর তার নজর যায় পাশের একটা গোলাকার সার্কেলের ভিতরে, যেখানে একটা অল্প বয়সী ছেলে বিদ্যুতের গতিতে ছোটাছুটি করছে, আর তার একটু পাশেই আর একটা মেয়ে নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা কোনো একজাতীয় ধোঁয়ার সাহায্যে পরিবেশটাকে আধার বানিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন উপরওয়ালা তাকে পরিবেশ নিয়ন্ত্রণ করার দায়িত্বে নিয়োজিত করেছে। সেই মেয়ের মাথার উপর বরাবর অনেকখানি জায়গা ভয়ঙ্কর অন্ধকার হয়ে আছে, আর সেই অন্ধকারের ভিতর থেকে তুমুলভাবে বিজলি চমকাচ্ছে। তাদের এই কর্মকাণ্ড দেখে আকাশের বুঝতে বাকি নেই যে সেই মেয়ের মধ্যে মেঘ জমানো এবং বিজলি বর্ষণ করার ক্ষমতা রয়েছে। তাই আকাশ পুরোপুরি চুপসে যায়, কিন্তু তার ভিতর থেকে এখনো মনোবল হারায়নি, কারণ সে এসবের আসল রহস্য জানতে চায়। তাই সে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া সেই সব আধ্যাত্মিক মানুষজনদের দিকে এগোতে থাকে। আকাশ হাঁটতে হাঁটতে তাদের প্রায় কাছে চলে যায়। এবার আকাশকে সেই মানুষগুলাও দেখে নিয়েছে, তাই তারা সবাই নিজেদের সুপার ন্যাচারাল শক্তির ব্যবহার করা বাদ দিয়ে রেখে সবাই স্বাভাবিক হয়ে আকাশের দিকে এগিয়ে আসে। তারপর তাদের থেকে একজন, যে কিনা হাতের সাহায্যে আগুন ছুঁড়তে পারে, সে আকাশকে বলে, এই বেটা, তোর তো দেখি সাহস কম না। সেদিন তুই আমার মুখোমুখি হয়ে তুই আমার মুখের উপরে তক্র করেছিস, তার উপরে আজকে আবার আমাদের বাসস্থানে চলে এসেছিস। আজ তো তুই শেষ। ও আচ্ছা, তার মানে তুই সেই ব্যক্তি যে কিনা আগুনের সাহায্যে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিস এবং সাথে অনেক অসহায় মানুষেরও প্রাণ নিয়েছিস। আমি সেই ব্যক্তি। এখন তুইও তাদের মতো পুড়ে মরবি। এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নিজেই সেদে মৃত্যুর চৌকট পর্যন্ত চলে এসেছিস, তাহলে তোকে না মেরে জীবিত রাখি কি করে বল? ওকে, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই আমাকে মেরে দেখা। অবশ্য আমি এখানে আসার আগে কোনো ধরনের প্রোটেকশন নিয়ে আসিনি,
কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে তুই আমাকে মারতে পারবি না। হে বেটা, আমরা পারি না যে এমন কোনো কাজ নেই। আর তুই সেদিন কোনো না কোনো এক ভাগ্যক্রমে বেঁচে গেছিস, কিন্তু তাই বলে যে সবসময় বেঁচে যাবি এমনটা কিন্তু ভাবিস না। আচ্ছা যা, ভাবলাম না, কিন্তু তুই পারলে আমাকে মেরে দেখা, না হয় তোকে চেপে ধরে তোর মুখের ভিতরে গুলির সব কয়টা বুলেট ঢুকিয়ে দেব, পরে ইঁদুরের মতো দফাদফি করতে করতে মরবি। কে তুই যে আমার মুখের উপরে তর্ক করছিস? আজ তোর একদিন কি আমার একদিন। তারপর সে আকাশের উপর রেগে গিয়ে নিজের সারা শরীর আগুন দ্বারা বেষ্টন করে হাওয়ার সাহায্যে ভেসে আকাশের দিকে আগুন নিক্ষেপ করবে। এমন সময় আকাশ নিজের কোমর থেকে পিস্তল বের করে সেই মানুষ আকৃতির আগুনের গোলাটার দিকে গুলি করে, কিন্তু আকাশের এই গুলিতে আগুনের গোলাটার কিছুই হয় না, বরং সে আরো রেগে যায় আর আকাশের দিকে তেড়ে ফুঁড়ে আগুন নিক্ষেপ করতে আরম্ভ করে। কিন্তু গতবারের ন্যায় এবারও আশ্চর্যজনক বিষয়টা আকাশের সাথে ঘটে বসে। তবে আশ্চর্যজনক বিষয়টা এবার আগের চাইতে একটু বেশি করেই ঘটে। মানুষ আকৃতির আগুনের গোলাটা আকাশের দিকে আগুন নিক্ষেপ করলে আকাশ সেই আগুন থেকে বাঁচার প্রত্যাশায় ঢাল স্বরূপ নিজের হাত সামনে এগিয়ে দেয়, যার ফলে সেই আগুন আকাশের শরীরকে আর স্পর্শও করে না, বরং সেটা আকাশের শরীরের কাছ থেকে ঘুরে গিয়ে উল্টো সেই মানুষ আকৃতির আগুনের গোলাটার শরীরের উপরে গিয়ে পড়ে, যার ফলে উল্টে সে নিজেই তার নিক্ষেপ করা আগুন দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এবং তার আধ্যাত্মিক রূপ পাল্টে গিয়ে মানুষের আকৃতি ধারণ করার পাশাপাশি সে মাটির উপরে আছড়ে পড়ে, যেটা দেখে তার সঙ্গী সাথী সবাই আশ্চর্য হয়ে যায়। তবে তারা থেমে নেই, সবাই নিজের সঙ্গী সাথীর প্রতিবাদ স্বরূপ একত্রে একজোট হয়ে আকাশের উপরে আধ্যাত্মিক শক্তির প্রয়োগ করে বসে। কিন্তু এতেও আকাশের কিছু হয় না, বরং তারা সকলেই তার সঙ্গী সাথীর মতন মাটির উপরে লুটিয়ে পড়ে। তাদের প্রয়োগ করা শক্তি উল্টে তাদের সবার গায়ের উপরে গিয়ে লেগেছে, যেটা দেখে আকাশ তাজ্জব হয়ে যায়। সে বর্তমানে ঘটে যাওয়া অদ্ভুত বিষয় সম্পর্কে নিজেও কোনো কিছু বুঝে উঠতে পারছে না। তখনই আকাশের সামনে অদৃশ্য থেকে মাঝামাঝি বয়সের একটা মহিলা প্রকট হয়ে আকাশকে বলে, হ্যাঁ, তুই তাহলে সেই ব্যক্তি যার হাতে কিনা অপ্রাপ্ত শক্তি ছোঁয়া লেগেছে, আর তার জন্য তুই সবাইকে একাই দমিয়ে দিয়েছিস। তবে তুই একদম চিন্তা করিস না, আমি এখন এদের সবাইকে নিয়ে যাচ্ছি, তবে পরবর্তীতে তোর সাথে এদের আবার দেখা হবে। তখন তোর অপ্রাপ্ত শক্তি এরা সবাই মিলে দমিয়ে দিবে, আর তোকে কোনো ম্যাটেরিয়াল বস্তুর ন্যায় দুমড়ে মুচড়ে মাটির নিচে পিষে মারবে। মহিলাটা আকাশকে এসব হুমকি দিয়ে মুহূর্তের মধ্যেই সবাইকে সঙ্গে নিয়ে চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। আকাশ ব্যতীত সেই জায়গাতে আর কিছুই নেই। সেই মহিলাটা তাদের সমস্ত অস্তিত্ব নিয়ে গায়েব হয়ে গেছে। আকাশ শূন্য একটা জমিনের উপরে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে যেই পাকা দালানটা ছিল সেটাও গায়েব হয়ে গেছে। এক কথায় তাদের কোনো নাম নিশানাও নেই বর্তমানে। মহিলাটা আধ্যাত্মিক শক্তির অধিকারী মানুষগুলোকে নিয়ে গায়েব হওয়ার সাথে সাথে সেই পাকা দালান বাড়িটাও গায়েব হয়ে গেছে। অন্যদিকে অদৃশ্যের মায়াবী দেওয়ালটাও চলে গেছে, যার কারণে সবাই আকাশের দিকে দৌড়ে আসে। তারপর সবার মধ্য থেকে মুসাহিদ আকাশকে বলে, ভাই, এত সময় যা ঘটেছে বিশ্বাস করেন সবকিছুই আমাদের মাথার উপর দিয়ে গেছে। শুরুতে আমরা কেউ চেষ্টা করে অদৃশ্য দেওয়াল ভেদ করে ভিতরে ঢুকতে পারলাম না, কিন্তু আপনি ঢুকে গেলেন। তারপর ঢুকে গিয়ে সবাইকে একাই ধুল চাটিয়ে দিয়েছেন। আমরা দূর থেকে মোটামুটি সব কিছুই দেখেছি। ভাই, আসল কাহিনীটা কি একটু বুঝিয়ে বলবেন প্লিজ? মুজাহিদ, কিভাবে কি হয়েছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আমি শুধু নিজেকে বাঁচানোর প্রত্যাশায় নিজের হাত মুখের সামনে এনেছি। তখনই দেখি তারা সবাই একে একে করে মাটিতে লুটিয়ে পড়ছে, আর তাদের আধ্যাত্মিক শক্তি তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। ভাই, আমার মনে হয় কি আপনার মধ্যেও কোনো আধ্যাত্মিক শক্তি আছে, আর সেই আধ্যাত্মিক শক্তিটা তাদের তুলনায় আপনার কাছে হয়তো দ্বিগুণ, যার কারণে তারা আপনার কাছে পরাজয় হয়েছে। মুজাহিদ, আমার কাছে কি আছে সেটা আমি নিজেও জানি না, তবে আমার নিজের কাজকর্ম দেখে আমি নিজেই অবাক হচ্ছি। আর পরিশেষে এসে এখন আমার নিজের উপর সন্দেহ হচ্ছে। না হয়তো সেই মহিলাটা কেন বলল
যে আমার হাতে অপ্রাপ্য শক্তির ছোঁয়া লেগেছে? ভাই আমি নিশ্চিত আপনার মধ্যেও তাদের মতন কিছু একটা আছে। জানি না আমি। আচ্ছা, এখন এসব কথা বাদ দিয়ে রেখে হেলিকপ্টার মোতায়েন কর, কারণ যাদের খোঁজে এসেছি তারা সবাই তো নিজের গাড়ি গোস্তা নিয়ে পালিয়েছে, তাহলে এখানে থেকে আর কোনো লাভ নেই। আচ্ছা ভাই, আমি হেলিকপ্টার মোতায়েন করছি। মুজাহিদ আমার কথা মতন পাইলটকে খবর লাগালো, আর সাথে বর্তমান জায়গার লোকেশনটাও দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পেরোতেই সব কয়টা হেলিকপ্টার আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে। তারপর সবাই মিলে হেলিকপ্টারে উঠে নিজেদের বাংলোয় ফিরে এসেছি। আস্তে আস্তে মাগরিব হয়ে এসেছে, তবে আমার ভিতরে এখনও সেসব চিন্তা ভাবনাই কাজ করছে যে আমি কি করে নিজের অজান্তে তাদের এতজনের সাথে মোকাবিলা করলাম। বাসায় এসে এসব নিয়েই ভাবছিলাম, তখনই অবনী ফোন দিল। ফোন রিসিভ করতেই অবনী ভয়ানকভাবে ক্ষেপে গিয়ে আমায় বলল, আকাশ, তোরে কিন্তু আমি জবাই করে দেবো। সমস্যা কি তোর? তুই আমায় না বলে কোথায় গিয়েছিলিস যে তোর কোনো খোঁজ খবর নেই? তার উপরে কয়টা ফোন দিয়েছি তোকে, তুই আমার ফোন কেন রিসিভ করিস না? আচ্ছা তুই কি চাস আমি মরে যাই? অবনীর কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেল, কারণ সে হুট করেই তুই তুকারি শুরু করেছে। এই অবনী, তোর সাহস কি করে হয় আমার সাথে তুই তুকারি করে কথা বলার? তার উপর কি সব জাতা কথা বলছিস তুই? আমার উপরে তো মেজাজই খারাপ হবে। আমি মরতেছি তোর টেনশনে, আর তুই কি না আমাকে বকাচকা করতে শুরু করছিস। বাহ, বেশ ভালো তো। আচ্ছা শোন, তোকে আর তুই করে বলবো না, কারণ সেই অধিকার এখনো আমি পাইনি। তবে আমার দিক থেকে আপনাকে আমি পুরোপুরি অধিকার দিয়ে দিয়েছি। আচ্ছা জাগে এখন এসব কথা। আপনাকে যেটা বলার জন্য ফোন করেছি, আজকে চুলায় রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গিয়েছে। কি? অবনীর কথা শুনে সমস্ত রাগ মুহূর্তের মধ্যেই পানি হয়ে গিয়েছে। এই, তুমি এখন কোথায় আছো? কোথায় থাকবো, আবার বাসায় আছি। আচ্ছা তুমি বাসার লোকেশনটা দাও, আমি এখনই আসছি। না, তার কোনো প্রয়োজন নেই। আপনাকে আসতে হবে না কোথাও, আপনি নিজের কাছে নিরুদ্দেশ হয়ে থাকেন। অবনী, দুঃখিত, এমনটা আর কখনো হবে না। প্লিজ তুমি লোকেশনটা দাও। না, বললাম তো আপনার বাসায় আসতে হবে না। তো বাহিরে কোথাও দেখা করো। ওকে, সেটা করা যায়। আপনি সেদিনের ন্যায় পার্কটাতে চলে আসেন। আচ্ছা, আর শোনো, তুমি সাবধানে আসিও। তারপর ফোন রেখে দিয়ে চটজলদি পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে দেখি রাত হওয়ায় পার্ক বন্ধ করে দিয়েছে, তাই পার্কের সামনেই দাঁড়িয়ে আছি। আমি গিয়ে দাঁড়াতেই অবনী চলে আসলো। সে রিকশায় করে এসেছে। তাকে রিকশা থেকে নামতে দেখে তার কাছে এগিয়ে গেলাম। সে রিকশাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি অবনের কাছে গিয়ে সর্বপ্রথম তার হাত দেখাতে বললাম। সে আমার কথা মতো হাতটা এগিয়ে দিয়েছে আমার সামনে। সে হাত সামনে এগোতেই আমার মাথা ঘুরে উঠল, কারণ তার হাতে রক্ত জমাট হয়ে ফুলে সেটা দানব আকৃতি ধারণ করেছে। তার উপরে হাতের চামড়ায় কালো কালো পোড়া দাগ পড়েছে। তার মানে সত্যিই অবনীর হাত পুড়ে গিয়েছে। অবনীর হাতের অবস্থা দেখে আমার চোখ থেকে আপনা আপনি টলটল করে পানি ঝরতে লাগলো। আমি চোখের পানি ফেলতে ফেলতে তাকে জিজ্ঞেস করলাম, এই তুমি ডক্টরের কাছে যাওনি? যে কি করব, কার জন্য বেঁচে থাকবো আমি? আমার তো কেউ নেই। আপনি থেকেও না থাকার মতো কদর করেন না আমার। আজ সারাদিন একটা ফোনও পাইনি আপনার কাছে, সেখানে দেখা করো তো দূরের কথা, তার উপরে কিছু বললেই রেগে যান। তো নিজের যত্ন নিয়ে কি হবে আর? অবনী, একদম বাচ্চাদের মতন কথাবার্তা বলবে না। আর ক্ষমা প্রার্থী আমি তোমার কাছে। এবার প্লিজ ডক্টরের কাছে চলো। না, আমি ডাক্তারের কাছে যাব না। আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, সেটা করে চলে যান। খামোখা আমায় নিয়ে এত টেনশন করতে হবে না। অবনী, অতিরিক্ত হচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনার কাছে বিরক্তিকর মনে হলে আমি বিরক্ত করছি। অবনী, ডক্টরের কাছে চলো। আমি যাব না বললাম তো। অবনী, এখন কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো তোমাকে। এটা ছাড়া আর কি বা পারবেন বলেন? পারেন তো খালি মারধরই করতে, তো মারেন। মারতে ইচ্ছে হলে আমাকে মারেন। অবনীর কথার আর কোনো জবাব দিলাম না, কারণ মেয়েটার প্রচণ্ড অভিমান হয়েছে আমার উপরে। তাই আমি এখন যত কথা বলবো ততই ঝামেলা হবে। তাই চুপচাপ কোনো কথাবার্তা ছাড়া অবনীকে কোলে তুলে নিয়ে একটা রিক্সা দাঁড় করালাম।
তারপর রিকশায় উঠে অবনীকে এক পাশে করে বসিয়ে দিয়ে তাকে এক সাইড থেকে জড়িয়ে ধরলাম। পরে রিকশাওয়ালা মামাকে বললাম সামনের হসপিটালে নিয়ে যেতে। আমার এমন কর্মকাণ্ডে অবনী কিছুই বলল না, কারণ মেয়েদের রাগ ভাঙানোর ট্রিক্স আমার জানা আছে। মেয়েরা সবসময় চায় তার প্রিয় মানুষটা তার উপরে জোর খাটিয়ে কেয়ার নিক, আর আমি সেটাই করছি। তার উপরে তাকে কোলে করে উঠিয়ে এনেছি, রিকশায় বসানোর পাশাপাশি তাকে জড়িয়েও ধরেছি, যার কারণে অবনী একদম চুপচাপ হয়ে আছে। রিকশাওয়ালা মামা আমার বলা গন্তব্য অনুযায়ী রিকশা ছুটিয়ে নিয়ে চলেছে। কিছুটা পথ পাড়ি দেওয়ার পরে হুট করেই একটা বড় গাড়ি আমাদের রিকশার দিকে তেড়ে ফুরে আসে, যেটা দেখে রিকশাওয়ালা মামা ভয় পেয়ে আমাদেরকে রিকশার মধ্যে ফেলে রেখেই সাইড কেটে পড়ে, আর বড় গাড়িটা আমাদের একদম সামনাসামনি চলে আসে। তখনই অবনী তার পোড়া হাতটা দিয়ে বড় গাড়িটার দিকে ইশারা করতেই আমাদের দিকে তেড়ে আসা বড় গাড়িটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেটা দেখে আমার মাথা ভো ভো করে ঘুরতে আরম্ভ করছে। তার উপরে আশেপাশের সমস্ত লোকজন আমাদের দিকে আজব দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে। আমিও অবাক দৃষ্টিকোণ করে আশেপাশের মানুষের মতো অবনের দিকে তাকিয়ে আছি। সে আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করল, এই যে মহাশয়, কি হয়েছে আপনার? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? অবনী, এইভাবে তাকিয়ে থাকার কারণটা কিন্তু তোমার আর আমার চোখের সামনেই পড়ে রয়েছে। মানে কি? মানেটা তো তুমি আমার থেকে ভালো জানবে। তো এবার ক্লিয়ার করে বলো যে আসল কাহিনীটা কি, আর কি করে হাতের সাহায্যে তুমি এমনটা করেছো। আমি হাতের সাহায্যে এমনটা করেছে মানে কি? আমি তো নিজেদেরকে সেভ করার জন্য হাতের সামনের দিকে এগিয়েছিলাম, যেটা মানুষ বাঁচার জন্য করে। কিন্তু আপনি এখানে রহস্য খুঁজে বেড়াচ্ছেন কেন? অবনী, আমি আগেই বলেছি যে সব কিছুই আমাদের চোখের সামনেই প্রমাণস্বরূপ পড়ে আছে। আর এত বড় একটা গাড়ি, যে কিনা আমাদের দুজনকে এত সময় মাটির সাথে পিষিয়ে দেওয়ার কথা, সেখানে তোমার হাতের এক ইশারাতে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এটা কি আশ্চর্যজনক কিছু নয়? হ্যাঁ, এটা আশ্চর্যজনক কিছু, কিন্তু আপনি এর সাথে আমার মিলিত করতে তো চলবে না, কারণ এসবের আগাগোড়ার মাথার আমি কিচ্ছুই জানি না। আমি শুধু বাঁচার প্রত্যাশায় হাতটা সামনে এগিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর যা ঘটেছে তার সাথে আমার কোনো সাদৃশ্য নেই। কারণ আমি নিজেই অবাক এসব দেখে, যে এত এত বড় গাড়িটা মুহূর্তের মাঝেই কি করে ভেঙে চুরমার হয়ে গেছে। তার মানে তোমার সাথে এসবের কোনো সাদৃশ্যতা বা সম্পর্ক নেই? আলবাত নেই। ঠিক আছে, তাহলে অন্য রিকশায় করে আমার সাথে হসপিটালে চলো, তোমার হাতের ট্রিটমেন্ট করাতে হবে। আগের নাই কোলে উঠিয়ে নেন আমার, না হয় আমি একটা কদমও মাটিতে ফেলব না। এটা তুমি বললেও করব, না বললেও করব, কারণ তোমার ভাবমূর্তি দেখে আমার শুরুতেই বুঝে এসে গেছে যে তোমার ঝোঁক উঠেছে আমার সাথে ঘনিষ্ঠ হয়ে থাকার। তাই তোমাকে কাছে না টানলে তুমি আমার কোনো কথাই শুনবে না। বাহ মহাশয়, আপনার মাথায় তো দেখি বেশ বুদ্ধি, কিন্তু আফসোস আপনার মাথায় এত বুদ্ধি থাকার পরেও আপনি সব পরিস্থিতিতে রাগান্বিত ভঙ্গিমায় ট্যাগ আপ করেন, যেটা কিনা না করলেও হয়। অবনী, আমাকে শিখাতে হবে না তোমার। আমি কিভাবে কোন পরিস্থিতিকে সামলাবো সেই বিবেক বুদ্ধি কিন্তু আমার আছে। এই যে দেখেছেন, আপনি কিন্তু এখনই চটে যাচ্ছেন। অবনী, ধুর, কি শুরু করেছে তুমি? বাদ দাও তো এসব কথাবার্তা, আমার একদম ভালো লাগছে না কিন্তু এসব। আচ্ছা বাদ দিলাম, আপনি এখন আমায় নিজের বাহুতে নিন, তারপর কোথায় নিয়ে যাবেন যান। আর কোনো কথাবার্তা না বলে অবনীকে আবারও কোলে উঠিয়ে নিলাম। তারপর আরেকটা রিক্সা ঠিক করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে আশেপাশের লোকজন কিন্তু এখনও আমাদের দিকে তাকিয়ে আছে। তবে আমি সেদিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে রিক্সায় করে অবনীকে হসপিটালে নিয়ে এসেছি। তবে আমার মনের ভিতরে আশপাশ থেকে তাকিয়ে থাকা লোকজনের মতোই কৌতূহল কাজ করছে অবনীকে নিয়ে। তবে আমি সেটাকে অবনীর সামনে ফুট আপ না করে তাকে নিয়ে সোজা ডক্টরের কাছে চলে আসলাম। ডক্টরের কাছে এসে ডক্টরকে বললাম, ডক্টর, ওর হাত পুড়ে গিয়েছে রান্না করতে গিয়ে গ্যাসের চুলায়, আপনি একটু দেখুন তো কি হয়েছে। আমার কথা মতন ডক্টর তার হাত দেখে বলল, ওনার হাতের জমাট বাঁধা রক্তগুলো ইমিডিয়েট বের করতে হবে, না হয় ভিতরে ইনফেকশন হয়ে যাবে। এমনিতেও অনেক লেটই হয়ে গিয়েছে। ডক্টর, যা করবার করুন,
কিন্তু অবনীর যেন কোনো ধরনের ক্ষতি না হয়। জি, আমরাও সেটা চেষ্টা করব। আর আপনি এখানে বা বাইরে বসে অপেক্ষা করুন, আমরা ওনাকে পাশেই ওটিতে নিয়ে যাচ্ছি। আচ্ছা। তারপর ডক্টর দুজন নার্সকে ডেকে এনে বলল অবনীকে ওটিতে নিয়ে যেতে। নার্স ডক্টরের কথা মতন অবনীকে ওটিতে নিয়ে গেল। তার কিছুক্ষণ পর ডক্টরও রুম থেকে বেরিয়ে ওটিতে চলে গেল, আর আমি ডক্টরের চেম্বারে একা একা বসে আছি। আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু ডক্টর এখনও ফিরে আসেনি। তাই আমি ডক্টরের কেবিন থেকে বেরিয়ে কেবিনের আশেপাশে পায়চারি করতে লাগলাম। তখনই ডক্টর আমার থেকে কিছুটা দূরে একটা কক্ষ থেকে বেরিয়ে আসলো। হয়তো সেই কক্ষটাই ওটি হবে। ডক্টর কক্ষ থেকে বেরিয়ে এসে আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা, ওনার হাতটা যে গ্যাসের আগুনে পুড়েছে সেটাতে কি করে নিশ্চিত হচ্ছেন আপনি? কারণ সে তো আমায় এমনটাই বলেছে যে সে গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে নাকি এমনটা হয়েছে। আপনাকে তিনি এমনটা বললেও ওনার হাতের কন্ডিশন দেখে আমার মনে হয়নি যে ওনার হাতটা গ্যাসের আগুনে পুড়েছে। কারণ ওনার হাতের যে ভয়াবহ অবস্থা সেটা গ্যাসের আগুন দ্বারা সম্ভব নয়। আর সম্ভব হলেও কেউ ইচ্ছাকৃতভাবে চুলোর জাল বাড়িয়ে দিয়ে সেটার উপরে মিনিট 5 হাত ধরে রাখলে এমনটা হওয়া সম্ভব, কিন্তু নিশ্চয়ই তিনি এমনটা করেনি। তাই আমার মতে ওনার হাতটা অন্য কোনো ভাবে পুড়িয়েছি, না হয়তো ওনার হাতের এই ভয়াবহ অবস্থা হতো না। মানে কি ডক্টর? মানে হলো অনেক উত্তপ্ত আগুনের মাঝে তিনার হাত পুড়েছে, যার কারণে তিনার হাতের এই দশা হয়েছে। গ্যাসের আগুনে কখনোই এমনটা হওয়া সম্ভব নয়, এটা আমি লিখিত করে বলতে পারবো। তার মানে আপনি বলতে চাচ্ছেন তার হাতটা গ্যাসের আগুনে পড়েনি, পড়েছে অন্য কোনোভাবে? আর যেইভাবেই পড়ুক না কেন আগুনের উত্তাপ বা হিট মাত্রাধিক ছিল। জি, অ্যাক্সিডেন্টালি এটা হয়েছে। ঠিক আছে ডক্টর, আমি বিষয়টা দেখছি। তবে সে এখন কেমন আছে? আমরা ছোটখাটো একটা সার্জারি করে ওনার হাতে জমাট বাঁধা ব্লাডগুলো বের করে ফেলেছি। উনি এখন ঠিক আছেন। আর কিছুদিন আমার সাজেশন মতন ওষুধ কন্টিনিউ করলে উনি আর ওনার হাত পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ ডক্টর। আচ্ছা, আপনি চেম্বারে আসুন, নার্স কিছু সময়ের মাঝে ওনাকে আমার চেম্বারে নিয়ে আসবে। ডক্টর আমাকে ওনার চেম্বারে যেতে বলে হাঁটা দিল, কিন্তু আমার মাথার উপর কথাগুলো শুধু গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। কারণ অবনী বলল তার হাত রান্না করতে গিয়ে পড়ে গিয়েছে, মানে গ্যাসের আগুনে। ডক্টর বলেছে তার হাত গ্যাসের আগুনে পড়ে নেই, কারণ গ্যাসের আগুন এতটা উত্তাপ হিট প্রোভাইড করতে পারে না। আর বেশ চিন্তায় পড়ে গেলাম এসব কথাবার্তা শুনে। বেখেয়ালি হয়ে পড়েছি ডক্টরের কথা শুনে। তখনই মনে পড়ল ডক্টর আমাকে তার চেম্বারে যেতে বলেছে ওনার। তাই চিন্তা ভাবনার সব অবসান ঘটিয়ে ডক্টরের চেম্বারে গেলাম। চেম্বারে যেতেই উনি আমার জন্য প্রেসক্রিপশনে ঔষধ লিখে দিয়ে বলল, ওষুধগুলো ওনাকে কন্টিনিউ করাবেন, না হয় হাতের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। আচ্ছা। প্রেসক্রিপশন হাতে নিয়ে অবনের জন্য অপেক্ষা করছি। এর মধ্যেই নার্স অবনীকে সাথে করে নিয়ে চেম্বারে ঢুকলো। অবনীর হাতে ব্যান্ডেজ করে দিয়েছি ডক্টর। আমি মানিব্যাগ থেকে টাকা বের করে ডক্টরের ভিজিটটা দিলাম। তারপর অবনীর কাছে গিয়ে তাকে ডক্টরের সামনেই কোলে উঠিয়ে নিয়েছি, যেটা দেখে ডক্টর মুচকি হাসি দিয়ে বলল, মহাশয়, ওনাকে অনেক ভালোবাসেন মনে হয় আপনি। জি। আচ্ছা, খেয়াল রাখবেন ওনার। আর আপনি চাইলে যাওয়ার সময় আমাদের মেডিকেলের ফার্মেসি থেকেই ওষুধগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, আমি সেখান থেকেই ওষুধগুলো কালেক্ট করে নেব। তারপর অবনীকে সেভাবে নিয়ে মেডিকেল ফার্মেসিতে এসে ওষুধ কালেক্ট করলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। চরম লজ্জা লাগছে আমার, কিন্তু লজ্জা লাগলেও কিছু করার নেই, কারণ অবনীকে এখন কোল থেকে নামালে সে কেয়ামত ঘটিয়ে দেবে। তাই বাধ্য হয়ে তাকে কোলের মধ্যেই নিয়ে রেখেছি। হসপিটালের বাইরে এসে একটা দোকান থেকে কিছু খাবারের জিনিসও নিয়ে নিলাম। পরে একটা রিক্সা ঠিক করে দুজনে সেটাতে উঠে বসলাম। রিক্সায় করে পার্ক অব্দি এসে অবনীকে জিজ্ঞেস করলাম, অবনী, তোমার বাসার লোকেশন বলো, রিক্সায় করে তোমায় একদম বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে কি অবনী? তুমি এই অবস্থায় বাসায় যাবে কি করে?
আমি কষ্ট বিষ্ট করে বাসায় চলে যেতে পারবো, কিন্তু আপনি আমার বাসা অব্দি গেলে কিন্তু সমস্যা হবে। কি সমস্যা হবে অবনী? আমার ফ্ল্যাটের বড় আপুগুলো আপনার উপরে লাইন মারবে, যেটা আমি কখনোই হতে দিব না। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তারা খামোখা আমার উপরে লাইন মারবে কেন? আর যদি মারেও তাহলে কি আমি তাদের পাত্তা দিব নাকি? না, তাও আপনার যেতে হবে না। আপনি নেমে অন্য রিক্সা করে বাসায় চলে যান, আর আমি এটাতে করেই বাসায় চলে যাব। ওকে, ঠিক আছে, যেমনটা তোমার মর্জি। অবনের কথা মতন রিক্সা থেকে নেমে গেলাম। তারপর তাকে ঔষধ আর খাবারগুলো ধরিয়ে দিয়ে বললাম টাইম মতো খেয়ে নিতে। পরে আমি অন্য একটা রিক্সা নিয়ে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজ গাড়ি নিয়ে আসেনি। অবনের কথা শুনে মাথায় বাস পড়েছে মতন অবস্থা। তাই বাসা থেকে বেরিয়ে সিএনজি নিয়েই সোজা পার্কের সামনে চলে এসেছি দেখা করার জন্য। তাই রিক্সা করেই এখন বাড়িতে ফিরতে হচ্ছে। রিক্সায় বসে বসে শান্ত মাথায় অবনীকে নিয়ে ভাবছি। তখনই হুট করে একটা লোক আমার রিক্সার সামনে এসে মাঝ বরাবর দাঁড়িয়ে গেল, যেটা দেখে আমি রিক্সাওয়ালাকে বললাম রিক্সা থামানোর জন্য। রিক্সাওয়ালা আমার কথা মতো রিক্সা থামিয়ে দিল। তারপর আমি রিক্সা থেকে নেমে গিয়ে সেই লোকটাকে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, মাল টাল খেয়ে টাল হয়ে আসছেন নাকি? হ্যাঁ, আপনি খামোখা আমার রিক্সার সামনে চলে এসেছেন কেন? ভাই, আমি কোনো মালটাল খাইনি, আর আমি রিক্সার সামনে দাঁড়িয়েছি আপনাকে একান্তভাবে কিছু বলার জন্য। আমাকে কিছু বলার জন্য দাঁড়িয়ে আছেন মানে? আপনি একটু আমার সাথে সাইডে আসুন। লোকটার কথা মতন একটু সাইডে চেপে আসলাম। তখনই সে আমায় বলে উঠল, ভাই আমি কে সেটা আপনাকে বলবো না, তবে বেশ কিছুক্ষণ আগে আপনাদের রিক্সার আগে একটা বড় গাড়ি আপনি ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তখন সেখানেই ছিলাম, আর তখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলে। এতে করে হয়তো আপনার কোনো উপকার হতে পারে। কি কথা বলুন? ভাই, কিছুক্ষণ আগে যে বড় গাড়িটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেটা কিন্তু এমনি এমনি হয়নি। সেটা কেউ নিজের অলৌকিক বা অত্যাধিক শক্তির দ্বারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। আপনি এই কথা কতটা সিওরিটি দিয়ে বলতে পারেন কি করে? কারণ আমার মাঝে উপলব্ধি করার একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেটার সাহায্যে আমি বুঝতে পেরেছি কেউ একজন তার শক্তির মাধ্যমে এমনটা করেছে। তো কে করেছে? তার নামটা বলুন বা তার পরিচয় দিন। ভাই, সেটা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি প্রাণে মারা পড়ব। আমি সেই মানুষটার নাম মুখে আনলেই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে আমাকে। তবে এটুকু বলতে পারি যে আপনার খুব কাছের কেউ এমনটা করেছে, আর সেই কাছের মানুষটাকে আপনার নিজেরই খুঁজে বের করতে হবে। লোকটার কথা শুনে সর্বপ্রথম আমার আপন মানুষ হিসেবে অবনের কথাই মনে পড়ল। কারণ সে বাদে সেখানে আমার কাছের মানুষ বলতে কেউ উপস্থিত ছিল না। তাছাড়া তখন অবনীর আচরণে কেমন যেন একটা লেগেছিল। লোকটার কথা শুনে আমি অবনীকে নিয়ে ভাবুক হয়ে গেলাম। তখনই দেখি হুট করে কোথা থেকে যেন অবনী সেই রিক্সাওয়ালা মামাটাকে নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। অবনীকে এভাবে অপ্রত্যাশিতভাবে দেখে আমি পুরো তাজ্জব হয়ে গিয়েছি। তাই অবনীকে জিজ্ঞেস করলাম, এই অবনী, তুমি এখানে কেন? তুমি না রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলে? অবনী আমার কথার কোনো উত্তর দিল না, বরং সে রিক্সা থেকে নেমে সেই লোকটার দিকে তেড়ে যেতে লাগলো, যেই লোকটা কিনা আমার পথ আটকিয়েছে একটু আগে। অবনী লোকটার দিকে এভাবে তেড়ে যেতে দেখে লোকটা মুহূর্তের মধ্যেই সামনের দিকে দৌড় মারে, যার পর কিনা লোকটা হুট করেই আমাদের চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়, যেটা দেখে আমার গা পুরোপুরি শিউরে উঠেছে। আমি বেকুবের মতো চুপচাপ চোখ বড় বড় করে রাস্তার দিকে তাকিয়ে আছি। ঠিক সেই সময় অবনী ফিরে এসে পিছন থেকে আমায় জড়িয়ে ধরে আমার ঘাড়ে চুমু খেতে আরম্ভ করলো। কিসব বিস্ময়কর ব্যাপার স্যাপার ঘটছে আমার সাথে। এসব দেখে মনে হচ্ছে যেন এখনই নিজের হোশ জ্ঞান হারিয়ে বসব। কিন্তু না, তার আগে অবনীর থেকে কিছু বিষয়ে জেনে নেওয়া দরকার আমার। তাই অবনীকে নিজের শরীর থেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, অবনী, কাহিনীটা একটু খুলে বলবে? তুমি সেই লোকটাকে এভাবে ধাওয়া করলে কেন? আর তাছাড়া তুমি তো এই সময়ে বাসায় থাকার কথা, কিন্তু তুমি এই অবস্থায় কি করছো? দেখুন, কাহিনী কিছুই না। আমার ভালো লাগছিল না, তাই আপনার সাথে কথা বলার জন্য আবার ফিরে এসেছি। কিন্তু
এসে দেখি সেই লোকটা আপনার পথ আটকে আপনার সাথে কী সব ফুসুর ফুসুর করছিল, তাই তাকে ধাওয়া করেছি। অবনী, আমি কিন্তু দুধের বাচ্চা না। হ্যাঁ, তোমায় নিয়ে আজ বের হয়েছে পর্যন্ত কিন্তু অনেক কিছুই ঘটেছে। শুরুতে গাড়ির দুমড়ে মুচড়ে আপনা আপনি চুরমার হয়ে গিয়েছে, এখন আবার বাসায় যাওয়ার বদলে অদ্ভুতভাবে ফিরে এলে এবং সেই লোকটার পিছনে ছুটছ, যে কিনা আমাদের চোখের সামনে দৌড় দিয়ে হুট করে অদৃশ্য হয়ে গিয়েছে। আর তার চাইতেও বড় কথা, আমি এখনো এখানে আছি, তুমি সেই খবর জানলে কি করে? দেখুন, আপনি আমাকে সন্দেহ করা বন্ধ করুন। আমি আগেই বলেছি যে গাড়ি কিভাবে ভেঙে চুরমার হয়েছে সেটা আমি জানি না। তার উপরে এই লোকটা আপনার পথ আটকে আপনার সাথে ফুসুর ফুসুর করছিল, তাই তাকে ধাওয়া করেছে। আর তার একমাত্র কারণ আমি আপনার সাথে আরো কিছুটা সময় কাটাতে চাই। হবনি, আচ্ছা যাও, তোমায় সন্দেহ করলাম না, কিন্তু এটা বলো যে তোমার হাতটা পুড়েছে কি করে? কেন, এটা তো আগেই বলেছি আপনাকে। রান্না করতে গিয়ে গ্যাসের চুলায় আগুনে হাত পুড়ে ফেলেছি। তাহলে ডক্টর যে বলল তোমার হাত গ্যাসের আগুনে পড়ে নেই, হাত পড়েছে অন্যভাবে। মা, ডাক্তার কি করে এতটা কনফিডেন্ট হয়ে বলতে পারে এই কথাটা? সিন ক্রিয়েট কি ওনার সাথে হয়েছে না আমার সাথে, যে উনি এতটা কনফিডেন্ট হয়ে বলছেন আমার হাত অন্য কোনোভাবে পড়েছে? সিনক্রেট তোমার সাথে হলেও তিনি অনেক কিছুই আজ করতে পেরেছে, কারণ তোমার হাতের অবস্থা অনেক বেগতিক ছিল। তোমার হাতে যেভাবে করে জখম হয়েছে সেটা হতে আগুনের অনেক উত্তাপ থাকা প্রয়োজন, যেটা কিনা গ্যাসের চুলোতে নেই। আর থাকলেও গ্যাসের চুলায় আগুনে সেই উত্তাপ তৈরি হতে মিনিট 5 সময় লাগবে। তাহলে তুমি অবশ্য এতটা সময় ধরে আগুনের উপরে হাত দিয়ে বসেছিলে না, বা তোমার সাথে সিনক্রেট হলে সেটা এতটা সময় ধরে হয়নি। তাহলে বলো কিভাবে হয়েছে এমনটা? দেখুন, ডাক্তারের সেই ভুলভাল কথা শুনে আমার উপরে রিয়াক্ট করবেন না, কারণ সে একজন ডাক্তার, উত্তাপ মাপার কোনো যন্ত্র নয় যে সে আমার হাতের অবস্থা দেখিয়ে একদম সচ্ছলভাবে বলে দিবে এই হাত 5 মিনিট 3 সেকেন্ড আগুনের উপরে ছিল। তাই ওনার কথা শুনে রিয়াক্ট না করার অনুরোধ করব। অবনী, তোমার কথা বিশ্বাস করব না ওনার কথাটা বিশ্বাস করব বলো? তিনি খামোখা মিথ্যা কেন বলবেন? আর তাছাড়া তোমার হাত থেকে কিন্তু আমারও মনে হচ্ছে না যে এটা গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে হয়েছে। মহাশয়, আপনাকে আর বোঝানোর সামর্থ্য নেই আমার, তবে এটুকু বলছি আমার হাত গ্যাসের চুলার আগুনেই পড়েছে। এবার বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আমি বাসায় চলে গেলাম। হ্যাঁ, এই বাসায় যাবে কেন? তুমি না আমার সাথে আরো কিছু সময় কাটাতে চাও? প্রিয়, সেই পরিস্থিতিটা নেই আর বর্তমানে, কারণ আমি আপনার রাগ সহ্য করতে রাজি আছি। আমি আপনার হাতে কষে থাপ্পড় খেতেও রাজি আছি। আমি আপনার কথায় পুতুলের মতো নাচতেও রাজি আছি, কিন্তু আমাকে নিয়ে আপনার তৈরি করা ভুল চিন্তা ভাবনাকে সম্মতি জানাতে রাজি নেই। আচ্ছা যাও, আমি তোমার কথা বিশ্বাস করেছি, এবার দেখি রাগটা কমিয়ে ফেলো। আমার রাগ হয়নি, হয়েছে মন খারাপ। আচ্ছা দেখি আমি সেটাকে ভালো করে দিচ্ছি। এটা বলেই মেয়েটাকে এবার নিজের কাছে টেনে নিলাম। তারপর একাধিকবার তার কপালে, তার ঠোঁটে স্পর্শ করেছি। মেয়েটা আমার স্পর্শে শিউরে উঠছে, কিন্তু তাতে আমার কিছুই আসে যায় না, কারণ কোনো মানুষের মধ্যে যখন কোনো কিছুর নৈশাক্ত ভর করে তখন সে এক প্রকার উন্মাদ হয়ে যায়, যার ফলে সে নিজের শরীরের উপর থেকে পরিপূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলে। যেই কন্ট্রোল তার উন্মাদতা না কমলে ফিরে আসে না। আর তাছাড়া কোনো মানুষও চাইলে সেই উন্মাদকে কন্ট্রোল করে আনতে পারে না। সেখানে অবনীত নিজেই আমাকে সাড়া দিচ্ছে, তাহলে তো আর কোনো কথাই নেই। অনেক লম্বা সময় অবনীকে নিজের কাছে জিম্মি করে রেখেছি, তারপর অবনীকে ছেড়ে দিয়ে রিকশায় তুলে দেব। এমন সময় দেখি আমাদের দুজনের রিকশাওয়ালা মামা আমাদের দিকেই তাকিয়ে আছে, যেটা দেখে আমি রিকশাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনারা দাঁড়িয়ে আছেন যে? তখন দুজনেই উত্তর দিল তাদের ভাড়া নাকি আমরা এখনো পরিশোধ করিনি, তাই অবনীকে তার আগের রিকশাটায় তুলে দিয়ে অধিক পরিমাণে ভাড়া প্রদান করলাম রিকশাওয়ালা মামাকে। আর আমিও আমার ঠিক করা রিকশায় উঠে অবনীর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে এই রিকশাওয়ালাকেও ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দিলাম। পরে বাসায় চলে আসলাম। আর বাসায় আসতেই রাজ এসে আমায় বলল, ভাই আপনি গিয়ে আগে ফ্রেশ হয়ে নিন, তারপর জরুরি কিছু কথা আছে। আচ্ছা কিছুক্ষণ পর রুমে চলে আসিস তুই। আচ্ছা ভাই। নিচ থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম।
কিছুক্ষণ পর রাজ রুমের দরজার সামনে এসে বলল, ভাই আসবো? আরে আয়, ভিতরে প্রবেশ করার জন্য তোর আবার অনুমতি লাগে নাকি? না ভাই, লাগে না, তবে তাও অনুমতি নিয়েই ঢুকলাম, কারণ আপনি বাহির থেকে এসেছেন, কোনো কাজও তো থাকতে পারে আপনার, বা রেস্টও করতে পারেন। আরে না, তেমন কিছু নেই। আচ্ছা বল, কি বলবি? ভাই, মিনিস্টার সাহেব ফোন করে জানিয়েছে আজ নাকি শহরের অনেক কয়টা বড় বড় শপিং মলে হলমার্কগুলো ধ্বংসবিদ্যে চলেছে। তারা নাকি শপিং মলকে ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সরকারের স্পেশাল ফোর্স নাকি তাদেরকে আটকাতে গেলে হনুমানগুলা তাদেরও নাকি নাজেহাল বানিয়ে ছেড়ে দিয়েছে। তাই মিনিস্টার সাহেব ফোন করে আপনার কাছ থেকে সাহায্য চেয়েছে। তিনি বলেছেন যদি সম্ভব হয় আপনাকে কিছু করতে, দরকার হয় আপনার সাহায্যের জন্য দেশের সবচাইতে শক্তিশালী ফোর্স মনোনয়ন করবেন। তবে তিনাদের এখানকার পক্ষে নাকি এসব কিছু সামলানো দুঃসঙ্গের ব্যাপার হয়ে গেছে। কখন ফোন করেছে তোকে? ভাই, কিছুক্ষণ আগে, আর ঘটনাটা ঘটেছে দুপুরের দিকে। আচ্ছা ঠিক আছে, তুই আবার ফোন করে বল যে লোকজনের প্রয়োজন নেই, আমি আমার মতো করে দেখব। অবশ্য আমরা নিজেরাও তো এদের পিছু নিয়েছি, কিন্তু হাত লাগছে না একটাও। আচ্ছা ভাই, বলে দিচ্ছি, কিন্তু আরও একটা কথা বলা বাকি আছে। ভাই, মিনিস্টার সাহেব কথা বলা শেষ করে শপিং মলের সামনে একটা সিসিটিভি ফুটেজ মেইল করে পাঠিয়েছে, যেটা কিনা একটা মেয়েকে কয়েকবার শপিং মলের সামনে ঘুরঘুর করতে দেখা গিয়েছে। মেয়েটা নাকি প্রথমে শপিং মলের সামনে একটা সময় ধরে ঘুরঘুর করছে, তারপর পরবর্তীতে ঘোরা বাদ দিয়ে রেখে চুপচাপ শপিং মলের ভেতর প্রবেশ করে। আর তার কিছুক্ষণ পর একজন মেয়ে আর কয়েকজন ছেলে সেই শপিং মলটাতেই ঢোকে, যাদের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। তারা শপিং মলে ঢোকার পরেই নাকি এই অবস্থা হয়েছে। তবে অবাক করা কাণ্ড হচ্ছে, ধ্বংস বিদ্রোহ চালানোর পর হনুমানগুলো নিজের ভয়ঙ্কর রূপটা ধারণ করে শপিং মল থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু সেই প্রথমের মেয়েটাকে আর শপিং মল থেকে বের হতে দেখা যায়নি। কিন্তু সিসিটিভিতে তার ফুটেজ ক্যাপচার হয়ে গিয়েছে, কারণ সে মুখ খোলা অবস্থায় ছিল। তাই সেই মেয়েটার উপরেও সন্দেহ করছে সবাই। কে সেই মেয়ে? চিনিস কি তাকে? ভাই, আমি চিনতাম না, মুজাহুদ আমায় চিনিয়েছে। মানে কি? ভাই, আপনি নিজেই দেখুন, এই যে ফোনের মধ্যে পুরো ফুটেজটাই আছে। রাজের কথায় মিনিস্টার সাহেবের পাঠানো সিসিটিভি ফুটেজটা দেখতে আরম্ভ করলাম। সিসিটিভি ফুটেজটা দেখার মাঝপথেই আমার মাথা ঘুরতে আরম্ভ করেছে, কারণ যেই মেয়েটা শপিং মলের সামনে ঘুরঘুর করছে এবং শপিং মলে ঢোকার পর আর বেরই হয়নি, সে আর কেউ না, সে হলো অবনী। যেটা দেখার পর আমি যেন নিজের মধ্যে আর ছিলাম না। শপিং মলের ভিতরে জানোয়ারগুলো ধ্বংসলীলা চালিয়েছে, শপিং মলকে আগুন দিয়ে পুরোপুরি তছনছ করে দিয়েছে, কিন্তু অবনী শপিং মলের ভিতর থেকে আর বের হয়নি। অবনীর বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, তখনই হুট করে আরেকটা কথা মনে পড়ল। ওই যে ডক্টর বলেছে অবনীর হাত গ্যাসের চুলায় পড়েনি, যেটাতে কিনা আমিও বিশ্বাসী। তার মানে অবনী হয়তো এই ধ্বংসযজ্ঞের আগুন লেগেছে। আর তাছাড়া সে যেহেতু জীবিত, তার মানে সে কোনো না কোনোভাবে এই ধ্বংসযজ্ঞ থেকে মানুষের নজর এড়িয়ে বেরিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, অবনীর মাথায় সে আমায় সত্যি বললেই হতো যে শপিংয়ের ধ্বংসযজ্ঞের আগুনে তার হাত পড়েছে। না, এই প্রশ্নের জবাব আমি আগামীকাল অবনীর কাছ থেকে নেব। তাছাড়া তার কাছ থেকে এটাও জানার আছে যে সে ওই শপিং মলের সামনে ঘুরঘুর করছিল কেন। এমনিতেই সন্দেহের সৃষ্টি হয়ে আছে মেয়েটাকে নিয়ে মনের মধ্যে। তারপর সিসিটিভি ফুটেজ দেখে পাকাপোক্তভাবে মনে হচ্ছে তার ভিতর কোনো একটা ঘাবলা আছে। না, আগামীকালটা হোক। এই রাজ, তুই চলে যা, আগামীকাল দেখছি এই বিষয়টা আমি। তবে শোন, মিনিস্টার সাহেবকে ফোন করলে এটাও একটু জানিয়ে দিবি যে তিনি যেন এই সিসিটিভি ফুটেজ পাবলিক না করে। ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি। এখন আমি চলে গেলাম। ঠিক আছে, যা। রাজ নিচে চলে গেল, আর আমি রুমে বসে বসে প্রহর গুনছি। রাতটা পেরোবার। অবশ্য আমি চাইলে অবনীকে ফোন করে জিজ্ঞেস করতে পারি এই বিষয়ে,
কিন্তু আমি সেটা করব না, কারণ সকাল হলে এই সিসিটিভি ফুটেজটার সঙ্গে করে নিয়ে তাকে জেরা করব। তখন সে কোনো কারণে অস্বীকার করলে এই ফুটেজটা দেখাবো। অবনীর থেকে সমস্ত কিছু জানবো বলে আগামীকালের প্রতীক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে রাত পেরিয়ে গিয়েছে। আমি রাতের বেলায় যথারীতি ঘুমিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে সোজা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি অবনী আগে থেকেই আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কলেজে গিয়ে পৌঁছাতেই সোজা অবনীকে টেনে নিয়ে কলেজের এক সাইডে চলে আসলাম। তারপর অবনীকে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করলাম, অবনী, তুমি গতকাল শপিং মলের সামনে ঘুরঘুর করছিলে কেন? আর তোমার হাত তো পুড়েছে, বাট কিভাবে? কই, আমি তো শপিং মলের সামনে যাইনি। আর হাত পুড়ে যাওয়ার কাহিনীটা কয়বার বলবো আপনাকে? অবনীর মুখে মিথ্যা কথাটা শুনে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর তাকে গেজিয়ে বললাম, তুই কাকে বাটপারে শেখাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি না দেখে বা না জেনে তোর কাছে এই প্রশ্ন করছি? আমি সমস্ত কিছুর প্রমাণ পেয়েই তোর কাছে এসেছি এবং জিজ্ঞাসা করছি। তুই গিয়েছিস কি যাসনি সেটার ভিডিও আমার কাছে আছে। তাই এবার তাড়াতাড়ি করে মুখ খুলে উত্তর দে, সেখানে কেন গিয়েছিলি? একটা কাজে গিয়েছিলাম। তার মানে তোর হাতটাও শপিং মলে লাগা আগুনের দ্বারাই পড়েছে? না, শপিং মল থেকে আমার হাতে আগুন লাগেনি। অবনীর মুখে মিথ্যা কথা শুনে আবারও তার অন্য গালে ঠাস করেই একটা লাগিয়ে দিয়ে বললাম, তুই এখনো মিথ্যা কথা বলছিস কোন সাহসে? আকাশের কথায় অবনীর চেহারার রং হুট করেই পরিবর্তন হয়ে যায়, যার কারণে সে আকাশের উপরে উল্টে গেজিয়ে বলে, গতকাল যে বীর শাস্তে গিয়ে ড্রয়েডের লোকজনের সাথে ফাইট করেছিস, তখন ড্রয়েডের একজন লোকজন তোর উপরে আগুন ছুড়ে মারে, আর তুই বাঁচার জন্য নিজের হাত সামনে এগিয়ে দিস, যার ফলে বেঁচেও গেছিস। কিন্তু তাদের নিক্ষেপ করা সেই আগুন আমার হাতে এসে লেগেছে। তোর উপরে করা সমস্ত আক্রমণ আমার শরীর উপরে ঝরে উঠেছে। এক কথায় বলতে গেলে আমার শরীর তোর দেহ রক্ষা করেছে গতকাল, কিন্তু তুই এখন এসে কিনা আমায় থাপ্পড় মারছিস। তোর মধ্যে কি মানবতা বলতে কিছু নেই রে? আকাশের উপরে করা সমস্ত আক্রমণ অবনীর শরীরে ঝড় উঠিয়েছে। এক কথায় বলতে গেলে অবনী আকাশের দেহ রক্ষা করেছে। আকাশ অবনীর মুখে এই সমস্ত কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে যে অবনীর কথার বিপরীতে কোনো সাউন্ড করবে সেটা সে করতে পারছে না। অবনীর কথায় আকাশের সমস্ত দুনিয়াদারি যেন ওলট পালট হয়ে গেছে। অন্যদিকে অবনী এসব বলা শেষ করে নিজের মুখে নিজেই হাত দিয়ে চেপে ধরে, কারণ সে রাগের মাথায় এতটা সময় নিজের অজান্তেই নিজের অপ্রিয় সত্যগুলো আকাশের কাছে বলে বসেছে। অবনী কি করবে ভেবে উঠতে পারছে না, তাই সে চুপচাপ কেটে পড়ার প্ল্যান করে আকাশের সামনে থেকে। চিন্তা ভাবনা মতন অবনী আকাশকে রেখে হাঁটা দেয় চলে যাওয়ার জন্য। তখনই আকাশ পিছন থেকে গিয়ে অবনীর হাত চেপে ধরে, তারপর অবনীকে বলে, হে অবনী, চোরের মতো পালিয়ে কই যাচ্ছ তুমি? না মানে আসলে ক্লাসে যাচ্ছিলাম। আজ তোমার ক্লাসে যেতে হবে না। আজ তুমি আমার সামনে তোমার সমস্ত রহস্য উদ্ঘাটন করবে। তো এবার সোজাসুজি উত্তর দাও, তুমি কে? আর তুমি আমার দেহ রক্ষা করেছো কিভাবে? না, আপনাকে এসব বলা যাবে না, কারণ আপনাকে এসব বললে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। আমি আপনাকে হারাতে চাই না। অবনী, তুমি নিজের অজান্তেই আমাকে তোমার রহস্য সম্পর্কে কিছুটা জানিয়ে দিয়েছ, আর বাকিটুকু সুন্দরভাবে জানিয়ে দাও, কারণ আমি নাছোড় বান্দা। আমি এত সহজে তোমায় ছাড়ছি না। তোমার ভিতর থেকে সমস্ত সত্যি আজ আমি জেনেই ছাড়ব, আর বাকি রইল ছেড়ে যাওয়ার কথা। তুমি যদি সৎ পথে চলে থাকো তাহলে আমি লিখিত দিচ্ছি যে আমি তোমার আছি আর তোমারই থাকবো। আমার না খুব ভয় করছে। অবনী, ভয়ের কিছু নেই, আমি তোমায় ছাড়ছি না, সেটা কিন্তু আগেই বলে দিয়েছি। সো এইবার সোজাসুজি তোমার ভিতর থেকে সমস্ত সত্যি উগলে বের করো। প্রিয়, আমি সাধারণ কোনো মানুষ না। আমার মধ্যে সুপার ন্যাচারাল কিছু শক্তি রয়েছে, আর সেই সুপার ন্যাচারাল শক্তির মাধ্যমেই আমি গতকাল আপনাকে বাঁচিয়েছি। আপনাকে সেই প্রথম যেদিন আমি জড়িয়ে ধরেছি সেই দিনই আপনার শরীরে আমার শক্তির প্রয়োগ করেছি। আর সেই শক্তিটা এমন যে আপনাকে কেউ কখনো আঘাত করলে সেই আঘাত এসে আমার শরীরে লাগবে, কারণ আপনার শরীরে আমার দেহের রক্ষা কবচ আছে। আমার দেহের যে রক্ষা কবচটা ছিল
সেটা সেদিন আপনাকে আলিঙ্গন করার সময় আপনার শরীরে আপনার অজান্তেই পরিয়ে দিয়েছি, যার কারণে গতকাল যখন ড্রয়েডের লোকজন আপনার উপরে আগুন নিক্ষেপ করে, তখন সেই আগুন এসে আমার হাতে লাগে। আর আপনি আগুন থেকে বাঁচার জন্য আপনার হাত সামনে এগিয়ে দিয়েছিলেন, যাতে করে কিনা সেই আগুন আপনার বদলে আমার হাত পুড়িয়েছে। কি? হুম। অবনী, এসব কি ধরনের কথাবার্তা বলছো তুমি? এটা কি কোনো মুভি চলছে নাকি, যে যেমন ইচ্ছে হয় কাহিনী বানিয়ে বলে দিলে? বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি বলছি, আমার একটা কথাও মিথ্যা নয়। আচ্ছা যাও, তোমার কথা সত্যি সেটা মেনে নিলাম, কিন্তু তুমি আগে এটা বলো যে তুমি আসলে কে, আর তোমার মধ্যে এই ধরনের অলৌকিক শক্তি এসেছে কি করে? আমি কে সেটা আমি নিজেও জানি না, আর আমার শরীরে এই অলৌকিক শক্তি এসেছে কি করে সেটাও আমি বলতে পারবো না। অবনী, তুমি যদি কিছু নাই জানো তাহলে তোমার কথা কিসের পরিপ্রেক্ষিতে বিশ্বাস করব বলো? আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, কিন্তু গতকাল যে আপনি ড্রয়েডে গিয়ে অদ্ভুত রকমের লোকজনকে দেখেছেন, যারা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনার উপরে আক্রমণ করেছে। তাছাড়া ফরেস্ট কলোনি পুরো ছারখার হয়ে গেছে, তার উপরে আবার গতকাল শহরের অনেক কয়টা বড় বড় শপিং মলকে আগুন দিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আপনার এত কিছুর পরেও কি বিশ্বাস হচ্ছে না যে মুভি ছাড়াও বাস্তব জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে? এখন কিছুটা বিশ্বাস হচ্ছে, কারণ আমার সাথেও অদ্ভুত কিছু কাণ্ড ঘটেছে, যেসব কিছুকে আমি এতটা সিরিয়াস ভাবে নেইনি, কিন্তু এখন তোমার কথা শুনে সিরিয়াস ভাবে নিয়েছি অনেকটা। আচ্ছা, আপনার সেই কিছুটা বিশ্বাসকে আমি পুরোপুরি বিশ্বাসে পরিণত করে দিচ্ছি। দেখুন, আপনি হয়তো প্রথম দিন আমার সাথে পার্কে দেখা করার পরে একটা মেয়েকে দেখেছিলেন, যে কিনা হুট করেই গায়েব হয়ে গিয়েছিল আপনার চোখের সামনে থেকে, যার কারণে আপনি আমায় রেখে তাকে দেখার জন্য কিছুটা সামনে এগিয়ে গেলে আমিও কিছুটা সময়ের জন্য আপনার চোখের সামনে থেকে উধাও হয়ে যাই। সত্যি বলতে সেই মেয়েটা আমার একটা ক্লোন, যে কিনা আমার কমান্ডে চলে। আর আমি সেদিন আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম যে আমি গাছের পিছনে লুকিয়ে পড়েছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আসলে আমার সেই কথাটা মিথ্যে ছিল। আমি সত্যিকার অর্থে অদৃশ্য হয়ে আমার ক্লোনটাকে তার সঠিক স্থানে রেখে আসার জন্য কয়েক সেকেন্ড আপনার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলাম। তার মানে তোমার কাছে টেলিপোর্ট বা অদৃশ্য হওয়ারও শক্তি আছে, আর গতকাল গাড়িটা ভেঙে চুরমার হওয়ার পিছনেও কোনো না কোনোভাবে তোমার হাত আছে। আমার কাছে অদৃশ্য হওয়ার শক্তি আছে, আর গতকাল আমি আমার অলৌকিক শক্তির